আসসালামু আলাইকুম বাচ্চারা, সবার কি অবস্থা? একটু দেখি। উম, ওকে, দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করে ফেলেছো। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো একটু জানিয়ে দিও। সবাই আমাকে শুনতে পাচ্ছ কিনা সেটা অবশ্যই আমাকে জানাবা। একটু অসুস্থ হয়ে পড়েছি, কিছুটা ঠান্ডা লেগেছে। খুব একটা যে ভালো আছি সেটা আসলে বলা যাচ্ছে না। কথা বলতে একটু খারাপ লাগছে, মানে কষ্ট হচ্ছে কিছুটা, বাট চেষ্টা চালিয়ে যাচ্ছি তোমাদের যাতে ক্লাসটা ভালো মতো নিতে পারি। খানিকটা জ্বরও রয়েছে, জাস্ট তোমাদের ক্লাস নিব বলেই এখনো রয়েছি। ক্লাস শেষেই বাসায় ঠুস করে চলে যাব। আহ একজন লিখেছে যে ভাইয়া প্রোগ্রামিং এর এইচডব্লিউ স্লাইড কি এখানে দিবেন? কি দিব সেটা আসলে দেখাবো না, কি দেওয়া যায়। আহ একটু ঠান্ডা লেগেছে তো তোমরা একটু কনসিডার করো, ঠিক আছে? ঠান্ডা কিছুটা তো অবশ্যই লেগেছে, কিন্তু আই গেস ক্লাস খুব সুন্দর হবে। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আহ দেখতে পাচ্ছি এখনো 68 জন, কেবলমাত্র আসলে 9টা বাজলো, আমরা কিছুক্ষণ আগেই আসলে শুরু করেছি। আমাদের কালকে থেকে ফাইনাল এক্সাম শুরু, তাই ক্লাসটা এখন করতে পারবো না। ওকে, তাহলে তুমি পড়াশোনা করো, এই ক্লাসটার রেকর্ডিংটা পরে একটু দেখে নিও, তাহলে আই গেস হয়ে যাবে। কিছুটা ঠান্ডা লেগেছে বলছিলাম, তো দেখা যাক পুরো ক্লাসটা কেমন ভাবে নেওয়া যায়। খুব একটা যে ভালো আছি তা না, বারবার বলতে পারবো না। কেউ আমার হয়ে মেসেজ দিয়ে দিও এখানে। ওয়ালাইকুম আসসালাম। হুম, দেখতে পাচ্ছি এখনো অনেকে জয়েন করেছে। আহ প্রায় 88 জন কিন্তু জয়েন করে ফেলেছো তোমরা। দেখতে দেখতে দেখি 100 পার হলেই আমরা শুরু করে দেব। ভাইয়া, জীবন যুদ্ধে হেরে যাচ্ছি কি করব? জীবন যুদ্ধে হেরে যাচ্ছ কি করব? জীবন যুদ্ধ আসলে চলতে থাকবেই, বুঝতে পারছো? এখানে হারা জিত এই জিনিসটার মধ্যে আসলে থাকা যাবে না, ঠিক আছে? জীবনের যুদ্ধ সব সময় চলতে থাকে, এটা কখনো থেমে থাকবে না, যতক্ষণ পর্যন্ত না তুমি মারা যাচ্ছ। মারা যাওয়ার আগ পর্যন্ত এরকম জীবন যুদ্ধ চলতে থাকবে। জীবনের, মনে করো, কখনো ভালো সময় যাবে, কখনো খারাপ সময় যাবে। তো এইটা নিয়েই আসলে জীবন। তো তুমি চালিয়ে যেতে হবে জীবন। তো তুমি যেমন আজকে তোমার যদি খারাপ সময় যায়, কালকে তোমার সময়টা খুব ভালো যাবে, এইটা মাথায় রাখবা। তো এইটা নিয়ে আসলে খুব বেশি মন খারাপ করার কিছু নেই, তুমি জাস্ট চালিয়ে যাও। ফ্লোতে ফ্লোতে তুমি দেখবা যে অনেক দূর চলে গেছো। আহ ওকে। ঠিক আছে ঠিক আছে, প্রায় 116 জন। জুবাইদা ইসলাম বলছে আজকে ফার্স্ট ক্লাস আমার। তুমি এর আগে ক্লাসগুলো করনি, তাহলে করলে হয়তোবা ভাল লাগতো। দেখি যে আমরা একটু যদি সামনের দিকে যাই, তো আমরা এই যে প্রোগ্রামিং যে ক্লাসটা চলছে, যে প্রোগ্রামিং ক্লাসটা আর জন্য এখানে আমরা একটু দেখবো যে আমাদের টোটাল 10টা ক্লাস আছে এই প্রোগ্রামিং এর উপরে। তো আজকে আমরা পঞ্চম যেই ক্লাসটা, সেই পঞ্চম ক্লাসটা করতে যাচ্ছি। তার মানে আমাদের বিগত 4টা ক্লাস শেষ হয়ে গেছে। যারা বিগত ক্লাসগুলো করনি তারা একটু দেখে নিবা বিগত ক্লাসগুলোতে আমি আসলে কি করিয়েছি, তাহলে আই গেস তোমাদের জন্য ভালো হবে। যারা অনেক দিন ধরে আমার ক্লাস করে ফেলছো তারা তো জানোই আমার সম্পর্কে মোটামুটি। আর যারা আমার ক্লাসটা হয়তো বা আজকে প্রথম করতেছো, তাদের জন্য একটু বলবো যে আমার নাম আসলে মোহাম্মদ রুমান খন্দকার। মোহাম্মদ রুমান খন্দকার, তো আমাকে সবাই মোটামুটি রুমান ভাইয়া বা স্যার যেটাই বলে ডাকে আর কি। রুমান ভাইয়া, স্যার, যার যেটা বলতে ইচ্ছে করে সে বলে ভাইয়া অথবা স্যার। যে যেটা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করো বলতে পারো, কোনো সমস্যা নাই। আর কোথায় কি পড়াশোনা করেছি, কি সাবজেক্ট ছিল, খুবই দারুণ একটা সাবজেক্ট ছিল, সেখানে পড়াশোনা করেছি। তো এই বিষয়গুলো আসলে বলার কিছু নাই, নিজেরা দেখে নিও, ঠিক আছে? আর একজন লিখেছে রুমানা বেগম মেবি,
সে অনেক অসুস্থ। ভাইয়া আমিও অনেক অসুস্থ। তো অসুস্থ থাকার পরেও তোমাদের ক্লাসটা নিব দেখি আজকে আজকে আসি। কথা বলতে একটু কষ্ট হচ্ছে, বাট জিনিসটা কি আই গেস খুব সুন্দর একটা ক্লাস হবে। আর রেকর্ডিং ক্লাস পাই না কেন? ওইটা আসলে যদি কোনো ধরনের সমস্যা হয় 16780 নাম্বারে কল দিবা, কল দিলেই তোমার আসলে সমস্যাটা সমাধান করে দিবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওকে। তো যারা বলতেছিলা যে ভাইয়া যে আসলে আমরা হোমওয়ার্ক করেছি তাদের জন্য আসলে কি ছিল, তো আমাদের লাস্ট যে কয়টা হোমওয়ার্ক ছিল এই কয়জন মানুষ আসলে খুব সুন্দর করে হোমওয়ার্ক গুলা করছে। ঠিক আছে, এবং তাদের হোমওয়ার্ক গুলা খুব সুন্দর হয়েছে, তাই তাদের নামের আগে এক একটা করে আমি স্টার লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবং যারা এই কাজগুলা করছো যাদের নাম, তার এক একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। তোমরা কত একটা ভালো কাজ করছো, যে তোমাদের হোমওয়ার্ক বা প্র্যাকটিস তোমরা খুব সুন্দরভাবে করছো, তাই তোমাদেরকে আজকে আমি স্লাইডে তোমাদের নামগুলো অ্যাড করেছি। তাই এটা কিন্তু তোমাদের জন্য একটা বড় একটা বিষয়, কারণ এই পিডিএফটা কিন্তু সবাই পাবে। এখন যখন সবাই পড়তে যাবে তখন কিন্তু সবাই তোমাদের নামগুলো দেখবে। এটা একটা বড় একটা বিষয়, কিন্তু এটাও এক ধরনের অ্যাচিভমেন্ট। সবাই স্ক্রিনশট তুলে নাও যাদের এখানে নাম আসছে, এবং যাদের আজকে নাম আসে নাই তারা একটা কাজ করবা, ভালো মতো এইচডাব্লিউ গুলা করবা। আহ সেরা, এবং তোমাদেরকে আমি বলতেছি তোমরা সবাই সেরা। ঠিক আছে, তোমাদের এইচডাব্লিউ গুলা তোমরা সুন্দর মতো করছো, তাই তোমাদেরকে আমি সেরা বলতেছি। বাকিরাও এদের থেকে একটু ইন্সপিরেশন নাও, তাহলে তোমরা কিন্তু ভবিষ্যতে এদের মতো সেরা হয়ে যেতে পারবা। ঠিক আছে, সবাই কিন্তু এখানে নাম আছে, আমি একটু যদি নামগুলা পড়ি। ইশাম ইশাম মাহমুদ রূপম, অনামিকা রয়, মিমি, তহিরুল হোসেন, সাফা, শহীদ আহমেদ, শহীদ বা শাহিদ কোন একটা হবে, সাদিয়া আক্তার স্বর্ণালী, তালহা জুবায়ের। তালহা জুবায়ের খুবই ভালো কাজ করে, তালহা জুবায়ের খুবই অ্যাক্টিভ। ওকে এর আগের হোমওয়ার্কেও ওর নাম ছিল, খুব ভালো ছেলে। সেজুতি আফরিনও মোটামুটি কাজ টাজ করে, অ্যাক্টিভ দেখায়। বাকিরাও খুব সুন্দর সুন্দর কাজ করছো, খুবই সুন্দর সুন্দর তোমাদের হোমওয়ার্কটা ছিল, প্রোগ্রামিং যা দিয়ে দেখাইছি সেগুলি তোমাদের ছিল। তো খুবই ভালো কাজ করছো। তো আমরা যদি একটু সামনের দিকে যাই, তো আজকে আমরা কি কি শিখবো যদি একটু তোমাদের বলি। আমরা আজকে ফাংশন পড়বো, অ্যারে শিখবো। ফাংশন, অ্যারে, এই দুইটা জিনিস আমাদের প্রোগ্রামিং এ খুবই বেশি ব্যবহৃত হয়। তো আমরা এই জিনিসটা আজকে শিখবো। ও লেখছে ভাইয়া শাহেদ আহমেদ আছে। আচ্ছা, তোমার নাম শাহেদ, গুড। ঠিক আছে, শাহেদ আহমেদ। ওকে, আমরা যদি একটু সামনের দিকে যাই। আচ্ছা, আমাদের বেসিক আলোচনা দিয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করব। তো ফার্স্টেই ফাংশন আসলে কি, এখানে বলছে যখন কোনো নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য কতগুলো স্টেটমেন্ট কোনো নামের একটি ব্লকের মধ্যে রাখা হয় তাকে ফাংশন বলে। ঠিক আছে, ফাংশনের মধ্যেই মেইনলি কাজগুলা হয়। ঠিক আছে, ফাংশনের মধ্যেই ম্যাক্সিমাম কাজগুলা হয়। ঠিক আছে, তো তোমাদের যদি দেখাই, যেমন মেইন একটা ফাংশন। ঠিক আছে, মেইন ফাংশনের মধ্যে বাকি দেখো এখানে অনেকগুলা কাজ হইতেছে। আবার দেখো অ্যাড নামে একটা ফাংশন আমি তৈরি করছি, এবং এই ফাংশনের মধ্যেই কতগুলা স্টেটমেন্ট আছে। তো এইটা কি আসলে ফাংশন বলা হয়, যে ফাংশনের মধ্যে নির্দিষ্ট কোনো কাজ হবে। ঠিক আছে, ফাংশনের মধ্যে কি হবে, নির্দিষ্ট কোনো কাজ হবে। যেমন এইটা হলো মেইন ফাংশন, সবসময় এই মেইন ফাংশনের মধ্যে আমি ম্যাক্সিমাম কোডের যে বিষয়গুলা সেগুলো আমরা লিখি, এবং আমার যখন হঠাৎ করে দরকার পড়ে তখন আমি নিজের মতো করে নতুন একটা ফাংশন আমি লিখে নিতে পারি। এগুলি ইউজার ডিফাইন্ড ফাংশন বলে, এগুলাকে আমরা লাইব্রেরি ফাংশন বলতে পারি, যেগুলো অলরেডি আছে। আর এগুলো আমাদের নিজস্ব দরকারে আমরা লিখি। ঠিক আছে, তো আমরা যদি সামনে যাই, তো এটার জন্য আসলে আমরা কি কি করতে পারি, যে ফাংশনের প্রয়োজনীয়তা কি। দেখো, কোড সংক্ষিপ্ত করে। ঠিক আছে, কোড সংক্ষিপ্ত করে, খুব বেশি লেখার দরকার পড়ে না। মানে আমার যতটুকু দরকার ততটুকুর জন্য একটা ফাংশন, যতটুকু দরকার ততটুকুর জন্য একটা ফাংশন। ঠিক আছে, ফাংশন একটা পরিবারের মতো। যে ধরো তোমার বাবা মা আছে, এখন বাবার কাজ এক ধরনের, মায়ের কাজ এক ধরনের। বাবা তোমাকে হয়তো বা টাকা পয়সা দিয়ে তোমাকে সাহায্য করে, মা বেশি মমতা দেয়। তো এক একজনের কাজ এক এক রকম, তেমনি ফাংশনেরও কাজ এক একটার জন্য এক একটা ব্যবহৃত হয়। তো তোমার কখন কোনটা দরকার পড়ে সেটা আসলে তোমার উপরে ডিপেন্ড করে। এই কারণে জাস্ট যখন যেটা দরকার পড়ে তখন সেইটা ব্যবহার করলেই হয়ে যায়। তাই কোড সংক্ষিপ্ত হয়। তার মানে যদি তোমার কোডে বলা হয় যে টাকা পয়সা রিলেটেড কোনো সমস্যা, তার মানে তোমার বাবার ওই জিনিসটা তুমি ব্যবহার করতে পারো, তখন আর মায়ের বিষয়টা হয়তো বা লাগছে না। তেমনি কোডেরও বিষয় অনেক সময় হয়তো বা তোমার যোগ করা লাগতে পারে, জাস্ট দুইটা জিনিসের যোগ, তখন হয়তো বা যোগের একটা ফাংশন তুমি ব্যবহার করবা। ঠিক আছে, তো
ডিবাগিং সহজ হয়। ডিবাগিং কেন সহজ হয়? কারণ আমি জানি কোথায় সমস্যাটা হইতে পারে। যেহেতু একটা নির্দিষ্ট জায়গার কাজ নির্দিষ্টভাবে করতেছি, তাই ওইটা ডিবাগিং করা সহজ। যদি ওই কাজটা আমি না পাই, ধরো টাকা পয়সা তুমি পাইলা না, তার মানে বুঝতেছি যে কোন ফাংশনের সমস্যা। এটা তুমি বুঝতে পারতেছো যে বাবা হয়তো তোমাকে টাকাটা দিচ্ছে না, তার মানে বাবা নামের যে ফাংশনটা আছে সেই ফাংশনে হয়তো বা কোনো সমস্যা হয়েছে, বা তুমি ভুলভাবে লিখছো, বা তুমি হয়তো বা মানে ভালোভাবে তার কাছে চাও নাই। সেম জিনিসটাই তো ডিবাগিং করাটা সহজ, যে কোন জায়গায় আসলে সমস্যাটা হয়েছে। পুনরাবৃত্তিমূলক কাজ ফাংশনের মাধ্যমে সহজে করা যায়। মানে যতবার খুশি তুমি ব্যবহার করতে পারবা আর কি। একটা ফাংশন লিখে দিবা, ওই ফাংশনে যতবার খুশি তুমি ব্যবহার করতে পারো, মানে রিপিট করা যায় আর কি। একই ফাংশনকে ভিন্ন ভিন্ন আউটপুট দেওয়া যায়। ঠিক আছে, একই ফাংশনকে ভিন্ন ভিন্ন ইনপুট দিয়ে রান করা যায়। দেখবো আমরা কিছুক্ষণ পরে যে ভিন্ন ভিন্ন ইনপুট দিয়ে আসলেই রান করা যায় কিনা। দেন কঠিন সমস্যা সহজে সমাধান করা যায়। কঠিন সমস্যা সহজে সমাধান করা যায়। হ্যাঁ, কঠিন সমস্যা সমাধান করা যায়। আচ্ছা, এখন যদি একটু সামনে যাই, হেডার ফাইল। এখন হেডার ফাইল করার আগে আমরা চলো একটু মনে করো যে ফাংশনের বিষয় একটু দেখে আসি। ঠিক আছে, একটু ফাংশনের বিষয় একটু দেখি। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমাদের মনে করো যে একটা ফাংশন আছে। অনেক ফাংশনে ধরো আমাদের ইন্টিজার মেইন এখানে আছে। এখন আমরা দুইটা জিনিসের যোগ করা দেখাবো ধরো। ঠিক আছে, দুইটা জিনিসের যোগ করা দেখানোর জন্য ধরো আমি আমাদের মনে করো এরকম লিখলাম যে কি ইন্টিজার ইন্টিজার। এখানে কি করতেছি আপাতত হয়তো বা মাথায় নেওয়া লাগবে না, জাস্ট দেখার জন্য দেখো আর কি। ঠিক আছে, এখন দেখো এখান থেকে দিলাম রিটার্ন রিটার্ন এ। ওকে, এখন ধরো এখানে আমি একটা জিনিস লিখলাম নিচের লাইনের এখানে। ঠিক আছে, ধরো যে এখানে লিখবো আর কি। ধরো দুইটা জিনিস লিখলাম, ইন্টিজার এক্স আর ওয়াই। ঠিক আছে, এখন এক্স আর ওয়াই এর দুইটা ভ্যালু তো আমরা জানতে পারি, তাই না? দুইটা ভ্যালু আমরা পরে দিচ্ছি। সামনে যাই, ধরো এক্স এর ভ্যালু দিলাম 10। আচ্ছা, অনেকগুলা দিই, এক্স ওয়াই না, ধরো ডব্লিউ এক্স ওয়াই জেড। ঠিক আছে, ডব্লিউ এক্স ওয়াই আর একটা ধরো জেড। ঠিক আছে, এই জেড। ঠিক আছে, এই চারটা দিলাম। এখন মনে করো যে প্রত্যেকটা যদি আমি আসলে ভ্যালু দিয়ে দিই, ধরো এক্স এর হইলো 10। ঠিক আছে, এক্স এর 10, তারপরে ধরো ডব্লিউ এর হইলো ধরো 5। ঠিক আছে, 5। এখন ডব্লিউ এর 5, তারপরে হলো ওয়াই এর কত দিব, ধরো ওয়াই এর হইলো 17 দিলাম। ঠিক আছে, আর জেড এর কত, জেড এর ধরো দিলাম জেড এর কত দেওয়া যায়, জেড এর দিলাম ধরো কত দেওয়া যায়, ধরো 10 না 20 দিলাম। ঠিক আছে, এই কয়েকটা ভ্যালু দিলাম। এরপরে আমি একটা কাজ করলাম, ইন্টিজার সাম বললাম। ঠিক আছে, ইন্টিজার সাম। এক্ষেত্রে আমি অ্যাড লিখলাম। কোথায় কি কাজ হচ্ছে সব বলবো, কোনো সমস্যা নেই। অ্যাড লিখলাম, পাঠাইলাম ধরো এক্স কমা ওয়াই। ঠিক আছে, এক্স কমা ওয়াই, তারপরে কমা দিলাম। এরপরে যে প্রিন্ট আছে, ধরো প্রিন্টের জায়গায় আমি এখানে প্রিন্ট করব হইলো এই সামের ভ্যালু। ঠিক আছে, তাহলে সামের ভ্যালু যদি আমি প্রিন্ট করতে চাই, তাহলে আমার কি লিখতে হবে, লিখবো হইলো ফার্স্ট সাম। ঠিক আছে, ফার্স্ট সাম ইকুয়াল, কোন ভ্যালুটা বসাবো,
এই যে সামের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা বসাবো, পার্সেন্টেজ এই যে সাম, ঠিক আছে, এই ভ্যালু বসাই দিলাম। এখন দেখো এখানে কি করতেছি, আমি যদি একটু মনে করো এখানে রান করি, দেখো ফার্স্ট সাম কত আসছে, 27 আসছে। এবার আবার যদি একটু কোডে ব্যাক করি, দেখো আমি এখানে 4টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, ডব্লিউ এক্স ওয়াই জেড, এবং এখানে ধরো 10 5 প্রত্যেকটার ভ্যালু বসাইছি। দেন ইন্টিজার সাম, যেহেতু সামে কিছু রাখবো তাই এটাকেও একটা ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা লাগবে, ডিক্লেয়ার করলাম। এরপরে দেখো লিখছি অ্যাড, অ্যাড দিয়ে করছি কি এই জায়গাটা একটু বুঝতে হবে। আমি চাচ্ছি এক্স আর ওয়াই এই দুইটার যোগফল আসুক, যোগফল আসুক, ঠিক আছে, এইটা চাচ্ছি যে এক্স আর ওয়াই এর কি আসুক, যোগফল আসুক। ঠিক আছে, তো আমি এটা চাচ্ছি যে এক্স আর ওয়াই এর কি আসুক, যোগফল আসুক, এক্স প্লাস ওয়াই। তা অ্যাড জিনিসটা বলতে বুঝাইতেছে, অ্যাড বুঝাইতেছে যে কল করা, কল করা বলতে কাকে কল করা, আমরা যদি একটু নিচের দিকে আসি, সরি উপরের দিকে যাই, এইখানে দেখো অ্যাড বইলে একটা ফাংশন আমি তৈরি করে রাখছিলাম, অ্যাড বলে একটা ফাংশন। তার মানে ও যেটা করতেছে, আমরা একটু যদি এখানে ডিলিট করে দিই, এখানে রাখলে বেটার হয়। আচ্ছা, ও যেটা করতেছে, এ এই ফাংশনটাকে কল করতেছে, কল করছে। এখন কল করার সাথে সাথে আমরা কি কি পাঠাইছি, এক্স পাঠাইছি আর ওয়াই পাঠাইছি। এক্স আর ওয়াই এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 10, তাহলে আমি 10 আর কত পাঠাইছি, ওয়াই, ওয়াই এর ভ্যালু কত 17, তাহলে 10 আর 17 যখন গেছে, এইখানে প্রথম যে এ পাইছে হইলো 10 মানে এক্স এর ভ্যালু, আর ও পাইছে হইলো 17। দেন ফাংশনের ভিতর ঢুকছে, ঢুইকে আমার কি বলছে, রিটার্ন এ প্লাস বি, এইটা রিটার্ন করে দাও। এ প্লাস বি এর ভ্যালু কত 27, তাহলে 27 হয়েছে কি রিটার্ন হয়েছে, কোথায় হয়েছে, এইখানে যা লিখছে তার থেকে রিটার্ন হয়েছে। তার মানে এখন সামের ভ্যালু কত হয়ে গেছে, সামের ভ্যালু হয়েছে 27। এখন 27 যখন আসছে প্রিন্ট এফে লিখছি, এটা তো টেক্সট, তারপরে পার্সেন্ট ডি মানে কি ইন্টিজার ভ্যালু, যদি আমি প্রিন্ট করতে চাই সামের ভ্যালু কত 27, তার মানে তখন 27 প্রিন্ট করে দেখাইছে। এইভাবে করে আমাদের কি হয়, আমাদের ফাংশন গুলো কাজ করে, ঠিক আছে, যে আমি কল করতে পারি চাইলে, এবং কল করতে চাইলে এই যে আর্গুমেন্ট লিস্ট সেটা আমাদেরকে পাঠাইতে হয়, পাঠাইলে আমাদের রেজাল্ট হয়, বুঝতে পারছি। এবং এই জিনিসটা আমি আবার রিপিটেড ভাবে ব্যবহার করতে পারবো। যেমন ধরো আমি যদি এই জিনিসটাই আবার লিখি, ঠিক আছে, একটু সামনের দিকে যাই, ঠিক আছে, এখন লিখলাম সাম, সাম না লিখে অন্য আরেকটা লিখি, ধরো ইন্টিজার, ধরো সাম, আরেকটা ভ্যারিয়েবল নাম দিই সাম 2, ঠিক আছে, এইটা দিলাম। এই ক্ষেত্রে আমি অ্যাড করব, আমার ফাংশনকে ডাক দিব, বাট এখন আমি করতে চাইতেছি ডব্লিউ আর জেড, ঠিক আছে, ডব্লিউ আর জেড এর আসলে সাম করতে চাইতেছি, কমা করলাম। আচ্ছা, উপরের জিনিসটা যদি আমি আবার একটু নিচে লিখি, প্রিন্টএফ, আমরা লিখবো সেকেন্ড সাম, ধরো সেকেন্ড সাম লিখলাম, যেহেতু ইন্টিজার দিয়ে কল করতেছে তার মানে পার্সেন্টেজ ডি, কমা সাম 2, তাই না, তাহলে সাম 2, তারপরে যদি আমি এখানে এটা দেই, দেন আমি যদি এখানে একটু কল করি, দেখো ফার্স্ট সাম এত। আচ্ছা, যেহেতু এটা যদি নতুন লাইনে আমি চাই, তাই নতুন লাইনে করতে গেলে ব্যাকস্ল্যাশ এন দিতে হয়, তাহলে কি হয়, ব্যাকস্ল্যাশ এন দিলে নতুন লাইন তৈরি হয়। তাহলে আমি যদি এখানে দিই, তাহলে ফার্স্ট সাম 27, সেকেন্ড সাম কত 25। তার মানে দেখো আমি একই ফাংশন অ্যাড ফাংশনকে অন্যটার জন্য ব্যবহার করতে পারতেছি। তার মানে এভাবে আমি যত খুশি ততবার একটা ফাংশনকে চাইলে আমি ব্যবহার করতে পারবো, বুঝতে পেরেছি।
তো আমরা আরো সামনের যদি যাই, আমরা মোটামুটি অনেক কিছু দেখা ফেলছি, আরো আমাদের ক্লাসে অনেক কিছু বাকি। আমরা একটু যদি আবার নোটে ব্যাক করি, এরপর আসি হেডার ফাইল। ঠিক আছে, হেডার ফাইল আমরা অনেক দেখছি, যেমন ধরো এসটি ডিআইওএস, তারপরে ম্যাথ ডট এইচ, এগুলা কিন্তু আমরা দেখছি। ঠিক আছে, এগুলার আন্ডারে কি কি আছে দেখো, এটার আন্ডারে অনেক বেশি কিছু আছে। যেমন ধরো প্রিন্টএফ ফাংশনটা কিন্তু আমাদের এইটার মধ্যে থাকে, হেডার ফাইল। ঠিক আছে, আরেকটা আছে কি স্ক্যানএফ। তারপরে ম্যাথের আন্ডারে অনেকগুলো আছে, আমি কয়েকটা দেখাই। ধরো অ্যাবসোলিউট ভ্যালু দেখাইতে গেলে এটা দেখানো যায়, তারপরে ধরো পাওয়ার দেখাইতে গেলে এটা ব্যবহার করা যায়, স্কোয়ার রুট ব্যবহার করতে গেলে এটা ব্যবহার করা। তো দেখো এসটিডি আইওএস এগুলি হলো এক একটা হেডার ফাইল। এবং হেডার ফাইলের মজার আরেকটা বিষয় হলো, এটা বুঝবো কেমনে হেডার ফাইল, দেখো এই এক্সটেনশন দেয়া লাগে, এইচ লেখা লাগে। ঠিক আছে, এইচ, ঠিক আছে, এগুলি হলো এক্সটেনশন, এক্সটেনশন দিয়ে বুঝাইতে হয়। আবার একজন লিখছে রিটার্ন এ মাইনাস বি দিলে হবে, রিটার্ন এ মাইনাস বি দিলে হইল কি দুইটার নেগেটিভ ভ্যালুটা আসবে, সরি দুইটার বিয়োগ ফলটা আসবে আর কি। তো এইটা একটু দেখো যে এটা আসলে কিভাবে ব্যবহার করতে পারি। তো দুইটার মধ্যে stdio.h আছে, mat.h এ রয়েছে। ঠিক আছে, দুইটা রয়েছে। ওকে, এখন এই দুইটা জিনিস আমাদের ব্যবহার করতে হয়। তো stdios এই জিনিসটা তোমরা হয়তোবা অনেক ব্যবহার করছো, তো তোমাদের আইডিয়া আছে। আমরা ইনক্লুড stdios লিখি, তার মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। আর ম্যাথ তো ম্যাথের জন্য ব্যবহার করা হয়, তার মানে এগুলি হলো হেডার ফাইল। হেডার ফাইল মানে কি, হেডার ফাইল মানে হলো হেডার ফাইলের আন্ডারে এরকম অনেকগুলা তোমার মনে করো ফাংশন আছে। ঠিক আছে, অনেকগুলা ফাংশন আছে, এই ফাংশন গুলা ব্যবহার করা যায়। ঠিক আছে, তার মানে হেডার ফাইল ইউজ করলে যেটা হয় সেটা হলো যে আমরা অনেক ধরনের এরকম ফাংশন ব্যবহার করতে পারি, যে ফাংশন গুলো আমরা চাইলে বিভিন্ন কাজে লিখতে পারি। যেমন ধরো প্রিন্টএফ, এই ফাংশনটা যখন আমি লিখি তখন সে কি করে জানো, প্রিন্টএফ ফাংশনটা লিখলে সে হলো প্রিন্টএফ ফাংশনকে কল করে, প্রিন্টএফ ফাংশনকে কল করে। ওই যে আমরা লিখছিলাম না ধরো অ্যাড, এরকম লিখছিলাম না অ্যাড, অ্যাড লিখলে কি করতো, অ্যাড কে কল করতো। তেমনি প্রিন্টএফ লিখলে প্রিন্টএফ এই মনে করো প্রিন্টএফ ফাংশনকে কল করে। মানে প্রিন্টএফ ফাংশনটা লেখা আছে কোথায়, প্রিন্টএফ ফাংশনটা লেখা আছে হলো তোমার এই যে যে হেডার ফাইলে, হেডার ফাইলের ভিতরে একটা ফাংশন এইভাবে লেখা আছে। তাই তোমার প্রিন্টএফ লিখলে কি করতে হবে সেটা তোমাকে আর বলে দিতে হয় না। সেম জিনিসটাই ধরো পাওয়ার, কোন দুইটা সংখ্যার পাওয়ার লিখবা, তখন পাওয়ার ফাংশনকে তুমি লিখছো, সে তখন এইটার ভিতরে যায়, এই হেডার ফাইল। ঠিক আছে, ধরো একটা খাতা, হেডার ফাইল ধরো একটা খাতা, খাতার মধ্যে এরকম একটা ফাংশন লিখে রাখছে আগে থেকে যে এটা পাওয়ার হিসেবে ব্যবহার করা লাগবে, তো আপনি আগে থেকে লিখে রাখেন। তো তুমি জাস্ট কল করছো, সাথে সাথে এই হেডার ফাইল তুমি যেহেতু রাখছো, খাতার মধ্যে খুঁজতেছে কোথায় পাওয়ার লিখা আছে। যখনই এরকম পাওয়ার লিখা আছে তখন বুঝছে যে এরকম পাওয়ার লিখলে কি কাজ করতে হবে, কাজ করে দেন তোমাকে আর কি ব্যাক করে দিছে। এই জিনিসটা তোমার আর কল লাগছে, এই কারণে আমরা হেডার ফাইল ইউজ করি সব থেকে বেশি। ঠিক আছে, আরেকটা আছে conio.h। ঠিক আছে, এইটা তোমাদের অনেক সময় লিখতে দিতে পারে। আচ্ছা, ধরো conio.h, ঠিক আছে, এইটাও ইউজ হয়। এটা যেমন ধরো গেট সিএইচ ব্যবহার করে, বাট এইটা নরমালি টার্বো সি এবং টার্বো সি তে ব্যবহার করা হয়। এটা টার্বো সি, টার্বো সি অথবা সি প্লাস প্লাস একটু বেশি ব্যবহার করা হয়, বেশি ব্যবহার করা হয়। এটা নরমালি তোমাদের তেমন একটা লাগবে না। ঠিক আছে, এটা নরমালি টার্বো সি অথবা সি প্লাস প্লাস এ বেশি ব্যবহার করা হয়, কনিও ডট এইচ নরমালি এই ক্ষেত্রে খুব কম ইউজ করা হয়। ঠিক আছে, ওকে। আমরা যদি একটু সামনের দিকে যাই, ওকে, এখন এইটার উত্তর দাও, বলছে কি উদ্দীপকে আবশ্যক হেডার ফাইল কোনটি, এটার উত্তর দাও তো, পারো কিনা।
একজন লিখছে 25 ব্যাচের আর্কাইভ করলে কি আর এই ক্লাসগুলো করা লাগবে? তুমি যদি ওই আর্কাইভ কইরা বুঝতে পারো তাহলে তো আর তোমার না করলেই হবে, কিন্তু যদি কিছু বুঝতে না পারো তাহলে তো এখানে আসলে বোঝার একটা সুযোগ আছে। লাইভ ক্লাস করার সুযোগটাই হলো যে তুমি উত্তর দিতে পারবা। ঠিক আছে, এটার উত্তর দেখো কি হবে। এটা কনীয় নরমাল এখানে লাগে না, math.h কেন দেখো, scanf জিনিসটা কোথায় ব্যবহার হয়, এটা হলো stdios না থাকলে তুমি scanf ব্যবহার করতে পারবা না। তেমনি স্কয়ার রুট এইটা কোথায় ব্যবহার হয়, math.h হেডার ফাইলের মধ্যে এটা আছে। তো এইটা আসলে কোনটা আছে, এই দুইটা, তার মানে 1 আর 3 কোথায় আছে, খ নাম্বারে, এই খ নাম্বারটা। ঠিক আছে, এটা হবে খ নাম্বারটা। এই অধ্যায় নোট করার থেকে আমি একটা তোমাকে বলি, প্রোগ্রামিংটা নোট করার থেকে বেশি বেশি প্র্যাকটিস করি। ঠিক আছে, প্র্যাকটিস করলে জিনিসটা ভালো হবে। ঠিক আছে, এটা আসলে নোট করার বিষয় না। তুমি আজকে একটা জিনিস বলি, তুমি ফার্স্ট এর যখন যখন প্র্যাকটিস করবা, কম্পিউটার প্র্যাকটিস করবা, বইটা সামনেই রাখো, কোনো সমস্যা নাই। বই দেখে দেখে বুঝে বুঝে করার চেষ্টা করো। তুমি ফার্স্টে প্রোগ্রামিংটা মুখস্থ করা লাগবে না, তুমি বুঝে বুঝে যদি করতে পারো তারপরে জিনিসটা তোমার অটোমেটিকলি মাথার মধ্যে গেঁথে যাবে। ঠিক আছে। আচ্ছা, তো লাইব্রেরি ফাংশন জিনিসটা কি, বলছে যে যেসব ফাংশন বিশেষ কার্য সম্পাদনের জন্য বিল্ট ইন, ঠিক আছে, বিল্ট ইন মানে আগেই দেওয়া থাকে, দিয়ে দেওয়া হয়, দিয়ে দেওয়া হয়, দিয়ে দেওয়া হয়, আগে থেকেই দিয়ে দেওয়া হয়, তুমি জাস্ট ইউজ করবা, দিয়ে দেওয়া হয়। যেমন ধরো মেইন ফাংশন, তারপরে স্ক্যানএফ, পাও, স্কয়ার রুট, এগুলো আসলে আগে থেকেই দিয়ে দেয়। ঠিক আছে, তোমার আর নতুন করে লিখতে হয় না। ঠিক আছে, তোমার আর নতুন করে লিখতে হইতেছে না। ওকে, তো দেখো কিছু লাইব্রেরি ফাংশনের নাম ও কাজ যেগুলো অলরেডি দেওয়া আছে, জাস্ট তুমি ব্যবহার করবা। যেমন ধরো অ্যাবসোলিউট, ঠিক আছে, পরম মান ব্যবহার করার জন্য। অনেক সময় আমাদের এরকম ব্যবহার করতাম না আমরা ম্যাথে, যে ধরো -2 হইলেও রেজাল্ট আসে কত, 2। তাহলে এগুলাও যদি তুমি ম্যাথে আসলে এরকম প্রোগ্রামিং ব্যবহার করতে চাও, তখন এই যে অ্যাবসোলিউট ফাংশনটা ইউজ করা যায়। অ্যাবসোলিউট ম্যাথের মধ্যে আছে, math.h হেডার ফাইলের আন্ডারে আছে। তারপরে ধরো ভাগের জন্য, লগারিদমের জন্য, ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ কিন্তু অলরেডি ব্যবহার করে ফেলছি। প্রিন্টএফ আউটপুট দেখানোর জন্য, স্কয়ার রুট এটাও কিন্তু আমরা বর্গমূল করার জন্য অলরেডি দেখে ফেলছি। ঠিক আছে, এইটা একটু তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা একটু নোট করতে পারো। ঠিক আছে, এই জিনিসটা নোট করতে পারো চাইলে, বা একটা স্ক্রিনশটই কিন্তু এনাফ। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এটার জন্য কিভাবে ব্যবহার করা যায়। ওকে, এগুলি লাইব্রেরি ফাংশন আর কি। এটার উত্তর দাও কি হবে। এগুলা খুব বেশি না, ব্যবহার করতে করতে নিজেদেরই মুখস্থ হয়ে যাবে। প্রিন্টএফ এর সাহায্যে ডেটা কোথায় পাঠানো হয়, এটার উত্তর কি হবে। তার মানে হলো ইনপুট মান, মানে ইনপুট যেটা তুমি দাও আর কি, সেটাই আউটপুট মাধ্যমে আসলে দেখায় আর কি। ঠিক আছে, ওকে। এটার উত্তর দাও তো, এটার উত্তর কি হবে। আচ্ছা, আমরা লেকচারের শেষে ওইটা রাখার দেখি, ট্রাই করব। ভাইয়া এই অধ্যায় কিভাবে নোট করবা অলরেডি বলে দিছি, এটা আসলে প্র্যাকটিস করতে হবে বেশি। ঠিক আছে, তুমি একটা কাজ করবা, যে প্র্যাকটিস করবা, বইটা সামনে নিয়েই প্র্যাকটিস করো। আগে নোট করা লাগবে না, বইতে কিভাবে লেখা আছে ওইভাবে দেখে দেখেই, কম্পিউটারে হোক তোমার মোবাইলে হোক অনেক ধরনের কম্পাইলার আছে, ওইটা দেখে দেখে আসলে করবা। যখন তোমার হয়ে যাবে, তুমি নিয়মিত মনে করো যে প্র্যাকটিস করতে পারতেছো, তখন তোমার জন্য বুঝবা যে হ্যাঁ ঠিক আছে, আমি এখন প্র্যাকটিস করতে পারতেছি। তখন তুমি মনে করো নিজে নিজে নোট করবা যে কোন অংশগুলো তোমার মনে থাকে না।
ঠিক আছে, একটা প্রোগ্রাম করতে গেলে কোন কোন অংশগুলা তোমার মনে থাকতেছে না। যেমন স্ক্যানএফ লিখতে গেলে তোমার এই যে মনে করো ফার্স্টে আইডেন্টিফায়ার লিখতে হয়, দেন তারপর আইডেন্টিফায়ার পরে যেই ভ্যারিয়েবলটা থাকে ভ্যারিয়েবলের আগে এন্ড দিতে হয়। এইগুলি নোট করবা, কারণ তোমার যাতে মনে থাকতে হয়। নোট করার বিষয় কি, যেগুলো তুমি ভুলে যাবা বেশি সেগুলো হলো নোট করে রাখবা। ঠিক আছে, আচ্ছা এটার জন্য কি হয় আমরা জানি, এটা হলো যে স্ক্যানএফ মানে ইনপুট নেওয়ার জন্য পার্সেন্টেজ ডি কখন হয়, যদি ইনপুট থাকে এবং ইনপুটটা যদি ইন্টিজার থাকে। তো এখানে সবগুলা যেহেতু পার্সেন্ট ডি আছে এবং এখানে যেহেতু বলে দেওয়া নাই ইন্টিজার না ফ্লোট, আমরা ধরে নিতেছি ইন্টিজারই হয়তো। আরেকটা কি, এন্ড দেওয়া লাগে, তাই না, এন্ড দেওয়া লাগে। এন্ড এই এন্ডটাকে এন্ড বলে না, এটাকে বলে এম্পারসেন্ট। ঠিক আছে, এম্পারসেন্ট বলা হয়। ঠিক আছে, প্রোগ্রামিং এ এটাকে এম্পারসেন্ট এ বলা হয়, এম্পারসেন্ট বি এবং এম্পারসেন্ট সি, এবং এসকেএনএফ এ শুধুমাত্র এই কাজটা করতে হয়। আচ্ছা, এখন আরেকটা জিনিস, কখনো কমা দেওয়া যায় না। ঠিক আছে, কমা লাগে না। আবার একসাথে আগে পার্সেন্টেজ দিয়ে তারপরে ডিও লেখা যায় না। একদম সঠিক ফরম্যাট হলো বি নাম্বারটা। ঠিক আছে, ওকে, তো সামনে যদি যাই, তারপরে বলছে সংখ্যাবাচক ফাংশন হিসেবে কি কি। এই সংখ্যাবাচক ফাংশন হিসেবে এই যে এইগুলা আসলে ব্যবহার করা। ঠিক আছে, আমরা যদি একটু সামনে দেখাবো যে আমার আসলে কিভাবে এই জিনিসগুলা ব্যবহার করা যায়। ঠিক আছে, ওকে, আচ্ছা এটা একটু ডেমোই দেখাই ফেলি। ঠিক আছে, কয়েকটা ভ্যালুর ডেমো দেখাই ফেলি, তাইলে তোমাদের জন্য ইজি হবে। ডেমোতে চলে আসি, কয়েকটা সংখ্যাবাচকের ওইটা দেখাই দিই। ঠিক আছে, এইটা ধরো আপাতত লাগতেছে না, এইটা দিই। যেহেতু আমরা কিছু ম্যাথের কাজ করব, তো আমরা ম্যাথকে আসলে হেডার ফাইল হিসেবে ফার্স্টে কনসিডার করে নিতে হবে। তো আমরা ম্যাথ লিখে নেই। দেখো আমরা ম্যাথকে কনসিডার করে নিছি। ঠিক আছে, ভালো কথা। আরো ভালো কথা, ডব্লিউ অনেকগুলা ভ্যালু আছে। এখন আমরা দেখি, দেখো এখানে আমরা অ্যাড ফাংশন ইউজ করছিলাম, তো এক্ষেত্রে আমরা এখানেই ভ্যালুগুলা বসাই দিই। ধরো 10, লাইনগুলা অত লাগবে না। ধরো 7, তারপরে কত, আহ ধরো 9, জেড এর ভ্যালু কত, ধরো ধরো 3। ঠিক আছে, কয়েকগুলা ভ্যালু দিছে, মানে এই ভ্যালুগুলা ধরো আমি ডিলিট করে দিলাম। এখন আমি কয়েকটা জিনিস করব। ঠিক আছে, কয়েকটা জিনিস কি, ধরো আমি আসলে পাওয়ার দেখাইতে চাই। ঠিক আছে, এগুলা কি প্র্যাকটিক্যাল? হ্যাঁ ভাই, প্র্যাকটিক্যাল আর কি দেখাইতেছে আর কি। আচ্ছা ধরো আমি দুইটা জিনিসের পাওয়ার দেখাবো। তো পাওয়ার দেখানোর জন্য কিরকম করতে পারি, যে ধরো ইন্টিজার, দুইটা জিনিসের পাওয়ার মানে ঘাত আর কি, ইন্টিজার আসলে ভ্যালুতে রাখতেছি। ধরো এখন পাওয়ার লিখলাম। ঠিক আছে, পাওয়ার লিখে, পাওয়ার মানে পাওয়ার ফাংশনকে কল করতেছে। ধরো ফার্স্টে দিলাম এক্স। ঠিক আছে, এক্স এর উপরে কত পাওয়ার দিব, ধরো এক্স এর উপরে পাওয়ার দিতে চাই হলো জেড। ঠিক আছে, এক্স এর উপরে পাওয়ার দিতে চাই জেড, কমা দিলাম। এখন আমি আসলে কিছু প্রিন্ট করব, তাই না? ধরো প্রিন্ট করার জন্য ফার্স্টে এইভাবে লিখতে পারি, একটা দিয়েই প্রিন্ট করি, একটা দিয়ে সবগুলো আসলে প্রিন্ট করে দেখাই আসলে কোনটার কি ব্যবহার। তো পাওয়ার ফার্স্টে, তাহলে পাওয়ারের জন্য আমরা লিখতে চাই যে পাওয়ার ইকুয়াল, ইকুয়াল যে ভ্যালুটা আসবে, ধরো সেই ভ্যালুটা আমরা পার্সেন্টেজ দিয়ে লিখলাম। যেহেতু পাওয়ারের ভ্যালু ইন্টিজার পাওয়ারে লেখা, এখানে পাওয়ার লিখে দিই। তার মানে ফার্স্টের পার্সেন্টেজ ডি এই জায়গাটায় ভ্যালুটা আসবে। তার মানে এই যে যে পার্সেন্টেজ ডি মানে আইডেন্টিফায়ার, এই ভ্যালুটা কোথা থেকে আসবে, পাওয়ার থেকে আসবে। পাওয়ারের ভ্যালুটা এখান থেকে আসতেছে। আবার এখান থেকে পাওয়ার মানে কি, এক্স এর যেটা আছে সেইটার উপরে এত পাওয়ার, মানে 7^3। ক্যালকুলেটর নিয়ে বসে যাও, ক্যালকুলেটর নিয়ে বসে ক্যালকুলেট করো, 7 এর উপর যদি পাওয়ার 3 থাকে তাহলে কত আসা উচিত। ঠিক আছে, কত আসা উচিত তোমরা একটু আমারে বলো, কত আসা উচিত।
পাওয়ার যদি দেই, ঠিক আছে, 7 এর উপরে পাওয়ার যদি 3 হয়, কত আসা উচিত? ক্যালকুলেটর দ্রুত 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 করে ফেলো। কেউ আমার উত্তর দিতে পারছে না। 343 হওয়ার কথা, তাই না? তাহলে আমি যদি একটু রান করি, কি লিখছে এখানে? একটু ভুল আছে, কি ভুল আছে একটু দেখি। আচ্ছা, আমরা এখানে এই লাইনটাকে গায়েব করে দিব। এই লাইনটা আসলে এখন আমাদের লাগতেছে না, আমরা এটা মুছে দিলাম। এখন যদি আমি একটু মনে করো যে রান করি, দেখো পাওয়ারের ভ্যালু কত? 343। তার মানে বুঝতে পারতেছো যে আমি আসলে কার উপরে কত পাওয়ার দিছি? এইখানে দেখো 7 এর উপরে পাওয়ার দিছিলাম, তার মানে পাওয়ার ফাংশনটা ইউজ করছি। এক্স এর ভ্যালু কত? 7, 7 এর পরে জেড, জেড এর ভ্যালু কত? 3, তার মানে এটা আসছে। আবার ধরো আরেকটা জিনিস দিচ্ছি, এখন দিলাম ইন্টিজার অ্যাবসুলেট, ঠিক আছে? ধরো অ্যাবসুলেট মানে পরম মান ব্যবহার করব, তাহলে আমরা ব্যবহার করতে পারি এবিএস। এবিএস এর ভ্যালু কত? ধরো এক্স এর ভ্যালু -7, ধরো এক্স এর ভ্যালু না, ওয়াই এর ভ্যালু ধরি মাইনাস, ঠিক আছে, ওয়াই এর ভ্যালু মাইনাস ধরলাম, -9। এখানে অ্যাবসুলেটে এখানে ওয়াই এর ভ্যালু যদি বসাই দিই, ধরো ওয়াই এর ভ্যালু বসাই দিছে, কমা দিছে। অ্যাবসুলেট মানে কি? পরম মান। এখন ওয়াই এর ভ্যালু -9, এখন হওয়ার কথা দরকার কত? এখানে পজিটিভ দাও নেগেটিভ দাও, সবসময় রেজাল্ট পজিটিভ আসবে। তো আমরা সেটাও একটু চেক করে দেখি। তো এখানে আমরা যদি এভাবে লিখি, পাওয়ারের পরে পাওয়ার তো লেখা শেষ, ফার্স্ট লাইনের পরে একটা ব্যাকস্ল্যাশ দিছি, এন দিছি, তার মানে নতুন লাইন থেকে শুরু হবে। তো নতুন লাইন থেকে শুরু হলে আমরা এখানে লিখতে পারি অ্যাবসোলিউটের ভ্যালু কত, তাই না? মানে আমরা অ্যাবসোলিউট যদি বলি, আসলে বানানটা ঠিক আছে কিনা আই ডোন্ট নো, আমার এখন খেয়াল নাই, বাট আমরা ইউজ করতেছি, ধরো সমস্যা নাই। পার্সেন্টেজ ডি, আবার একটা ব্যাকস্ল্যাশ এন দিলাম। মানে পাওয়ারের এই নতুনটার জন্য আমাদের কি ইউজ হবে? ধরো এখানে কোন মানটা বসাইতে হবে? অ্যাবসোলিউটের, তাই না? তার মানে আমরা এখান থেকে যদি অ্যাবসোলিউটটা কপি করে আনি, এখানে জাস্ট বসাই দিব, এই ভ্যালুটা ওখানে বসে যাবে। তাহলে আমাদের এখানে আসা উচিত কত? যেহেতু ওয়াই এর ভ্যালু দিছি, তার মানে 9 আসা উচিত। এইভাবে যদি আমি এখন 9 বসাই, দেখি 9 আসে কিনা। কি আসছে? এখানে কোন একটা সমস্যা হয়েছে। অ্যাবসোলিউট কি এখানে আছে? একটা ভুল হয়েছে। আমরা একটু যদি দেখি কি হয়েছে সমস্যা। যদি একটু দেখো, এবিএস দিয়ে আমরা ওই জিনিসটা দেখাইতে পারি না? যদি ওয়াই এর দেখি, ঠিক আছে, অ্যাবসোলিউটের। এখন আমরা যদি একটা জিনিস দেখো, ধরো এরকম একটা জিনিস আমরা লিখলাম যে এবিএস ফাংশন ডিক্লেয়ার করে কিভাবে, ঠিক আছে? এখন একটা জিনিস দেখো, আমরা যখন এবিএসটা লিখছিলাম, এবিএস একটা খুব সুন্দর কথা লেখা আছে, এইটা কিন্তু হেডার ফাইলে আমাদের ম্যাথের মধ্যে নাই। কোনটার মধ্যে আছে? HTDLIB, এই হেডার ফাইলের আন্ডারে আছে। তো আমাদের এই কারণে দেখো, যখন আমি এবিএসটা ইউজ করছি, সেই এবিএসটা আসে নাই। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া কেন আসে নাই? কারণ আমাদের ম্যাথ যেই হেডার ফাইলটা আছে, সেই হেডার ফাইলের আন্ডারে এবিএসটা নাই। তো তুমি চাইলেই সব সময় এরকম ব্যবহার করতে পারবা না। তুমি যদি এরকম মনে করো ফার্স্টের stdioh এইটা যদি ব্যবহার না করে printf scanf এটা লিখো, কখনোই আসবে না, সেম ভুল আসবে। এখন আমরা এই জিনিসটা জাস্ট ঠিক করে ফেলতে পারবো কিভাবে? জাস্ট আমরা যদি std আরেকটা লাইব্রেরি ইউজ করি, তাহলেই ওইটার মধ্যে যে অ্যাবসোলিউট যে ভ্যালুটা আছে,
এটা আছে। আমরা যদি এখানে std lib ইউজ করি তাহলে যদি রান করো দেখো অ্যাবসোলিউট 9 চলে আসছে। ঠিক আছে, এখন এই জিনিসটা আমি তোমাদের আবারও একটু বুঝাই বলবো। তার আগে এই জিনিসটা একটু দেখো কি বুঝাইতেছি। দেখো আমি ফার্স্টে এই হেডার ফাইলটা ইউজ করি নাই, std.lib, ঠিক আছে, এই হেডার ফাইলটা ইউজ করি নাই, তখন আমি অ্যাবসোলিউট বসাই দিছি। এখন অ্যাবসোলিউটটা ওই যে বলছিলাম চার হেডার ফাইলের আন্ডারে আছে। এখন তুমি অ্যাবসোলিউট ইউজ করে ফেলছো, সবই ঠিকঠাক, কিন্তু এইটা আছে কোথায়? এই হেডার ফাইলের আন্ডারে। হেডার ফাইল তো লিখো না। তো এখন সে ফাংশনটা কল করছে, কল করে খুঁজবে কোথায়? কল করে খুঁজবে কোথায়? খুঁজার জায়গা সে আর পায় নাই, তাই তোমাকে একটা ভুল দিয়ে দিয়েছে। এখন আমি হেডার ফাইলটা লিখছি, হেডার ফাইল লিখা সেম জিনিসটাই আছে, জাস্ট এখন কল করছে এইটার মধ্যে খুঁজা সে পাইছে যে এরকম অ্যাবসোলিউট দিলে পজিটিভ থাকুক নেগেটিভ থাকুক সবসময় ওই রেজাল্টটাই দেখায়। দেখো অ্যাবসোলিউট ওয়াই এর ভ্যালু -9 গেছে, বাট পরম মানের রেজাল্ট অনুযায়ী 9 দেখাইছে। তার মানে নেগেটিভ দিলে 9 আসে। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া তাহলে যদি আমি পজিটিভ দেই, আচ্ছা পজিটিভ দিলাম, ধরো আমরা পজিটিভ দিলাম, যদি পজিটিভ দিলেও পজিটিভে আসবে। ধরো কত ভ্যালু দিব, ধরো জেড, জেড তো পজিটিভে আছে তাই না, জেড দিছি। এখন যদি আমি দেই দেখো 3 আসতেছে। তার মানে আমি যেটাই দিব না কেন পরম মানের মতো পজিটিভ ভ্যালুটাই আমাদের আসতে থাকবে। বুঝতে পারছি? এই হলো আমাদের মনে করো যে ম্যাথের ফাংশন গুলা। তো আমরা এটাও দেখে ফেললাম। আসো একটু আমরা আবার পড়াশোনায় ব্যাক করি, আবার প্র্যাকটিক্যালে যাব, কোনো সমস্যা নেই। তো আমরা এতক্ষণ এটা দেখতেছিলাম যে এরকম প্রত্যেকটাই তুমি যদি ব্যবহার করো তাহলে তুমি আসলে রেজাল্ট পাবা। প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে আর কি। তো এইটার উত্তর দাও তো কি হবে, দেখো পারো কিনা। এটার উত্তর কি দেখো, অনেকে বলতেছে 10 হবে তাই না, অনেকে 13 বলতেছো, অনেকে বি বলতেছো, অনেকে এক একটা এক এক রকম দিতেছো, অনেকে ডি লিখছো। আচ্ছা আমি একটু করে দেখাই, ঠিক আছে। ফার্স্টে বলতেছে পাওয়ার এত, তার মানে ফার্স্টে কত 3, 3 পর স্কয়ার, ঠিক আছে, এইটা হইলো। এর সাথে কি হইতেছে, যোগ হইতেছে। এইটা দ্বারা কি বোঝায় ভাইয়া, ভাগশেষ বোঝায়। ঠিক আছে, এইটা দ্বারা সবসময় ভাগশেষ আনবা। ঠিক আছে, ভাগশেষ কত। এখন আমরা যদি একটু ভাগশেষের বিষয়টা দেখি, তাই না, এরকম তাহলে 2 দুগুণে কত 4, ভাগশেষ কত থাকতেছে ভাইয়া, এই যে 5% 2 মানে কি 5 মানে 2 দিয়ে 5 কে ভাগ করো, ভাগ করলে ভাগশেষ কত থাকে, এই যে ভাগশেষ কত থাকে 1, তার মানে এখান থেকে আসবে 1, তার মানে এখানে আসলো 1, আর ওখানে কত 3। এইবার হিসাব করো তো ভাইয়া কত আসতেছে। এইটা আমি একটু অন্যভাবে লিখে দিই, দাঁড়াও। 5 ভাগশেষ 2, এটা মানে হলো এটা বুঝায়, মানে এইটার রেজাল্ট আসবে হলো এই যে এইটা, ঠিক আছে, এই 1টা আসবে, মানে শুধু ভাগশেষটা বুঝায়। ঠিক আছে, তার মানে কত আসতেছে, ডি নাম্বারটা আসতেছে 13, মানে 9, 10 আর 13। ঠিক আছে, 13 নাম্বারটা আসছে। এটার উত্তর দাও তো। এটার উত্তর কেমন আসবে একটু জানাও আমাকে। এটা সি ভাষার এক্সপ্রেশনটা কোনটা হবে? ঠিক আছে, এইটা সি ভাষার এক্সপ্রেশনটা যদি দেখো, এইটা হলো সব থেকে বেস্ট ফিট, বাকিগুলা কোনোটাই সি ভাষার মতো ইউজ করা যায়। ঠিক আছে, যেমন তুমি ডাইরেক্ট এক্স স্কোয়ার লিখতে পারবে না, এখানে পাওয়ার ফাংশনটা ইউজ করতে হবে। এটাও সেম প্রবলেম, এটাও তো আরো সেম প্রবলেম। ঠিক আছে, তার মানে সি নাম্বারটা হলো উত্তর। এখন এখানে দেখো, আচ্ছা এখানে একটা জিনিস বলছে, এটা কিসের ফাংশন, এটা আসলে ও গায়েবই করে ফেলছে কথাটা।
এটা হলো স্ট্রিং ফাংশন ছিল। আমার একটু সবাই একটু কমেন্টে বলতে পারবা স্ট্রিং জিনিসটা আসলে কি? আলহামদুলিল্লাহ, সরি, স্ট্রিং ফাংশনটা আসলে কি বা স্ট্রিং জিনিসটা কি? কেউ কে আমারে বলতে পারবা স্ট্রিং জিনিসটা কি? স্ট্রিং এই জিনিসটা যে ব্যবহার করে, স্ট্রিং মানে আসলে কি? স্ট্রিং মানে হলো আমাদের বিভিন্ন সময় ক্যারেক্টার ইউজ করি, সেইটা বুঝায়। ধরো অনেক সময় আমরা এরকম লিখতে পারি যে ক্যারেক্টার ভ্যারিয়েবলের নাম, ধরো নেম, ঠিক আছে, ভ্যারিয়েবলের নাম নেম। এখন ধরো আমি এখানে ফাঁকা রেখে লিখলাম ধরো রুমান, ঠিক আছে, নেম কত, রুমান। এইটা হলো স্ট্রিং। স্ট্রিং হলো ক্যারেক্টারের সমষ্টি, ঠিক আছে, স্ট্রিং হলো ক্যারেক্টারের সমষ্টি, এরকম ক্যারেক্টার আকারে লিখতে পারবা আর কি। এখন এই যে এই ধরনের ফাংশনকে আবার যদি তুমি ব্যবহার করতে চাও, তখন এই যে মনে করো এই ধরনের ফাংশন ব্যবহার করে স্ট্রিং str লেন্থ যদি ইউজ করি, তাহলে এই যে রোমানের কতগুলা আসলে অক্ষর ইউজ করছি, সাইজ অফ, স্ট্রিং কপি, কম্পেয়ার, এগুলো আসলে ব্যবহার করা যায়, ঠিক আছে, স্ট্রিং ফাংশন। তো স্ট্রিং ফাংশন একটু আমরা একটু যদি দেখাই দিই, তাহলে তোমাদের আসলে মাথার মধ্যে ঢুকে যাবে স্ট্রিং ফাংশনটা আসলে কি, ঠিক আছে। এগুলো আসলে অনেক আমরা দেখে ফেলছি, এখন আমরা যদি একটু মুছে ফেলি, নতুন করে আবার কিছু লিখি, ধরো ক্যারেক্টার নেম, যেহেতু আমি ধরো যে জানি না যে ফার্স্টে আমি কি কি লিখতে পারি, ধরো লিখলাম রুমান, ঠিক আছে, লিখছি কি রুমান, নাম দিছি আর কি, ঠিক আছে, ক্যারেক্টার নেম, ভালো কথা, নেম। এখন আমি চাইতেছি যে একটা রেজাল্ট আসুক, এখন আমি লিখলাম ইন্টিজার টোটাল ক্যারেক্টার, ঠিক আছে, টোটাল ক্যারেক্টার দিয়ে একটা ভ্যারিয়েবল আমি আসলে করতে চাইতেছি টোটাল রুমান নামে কতগুলা ক্যারেক্টার আছে। তো এইটার জন্য আমি একটা ফাংশন ইউজ করব, ধরো স্ট্রিং, ঠিক আছে, ডট লেন, ঠিক আছে। এখন এটার মধ্যে আমি আসলে কি পাঠাই দিব, এই নেমটাকে পাঠাই দিব, পাঠাই দিয়ে যদি আমি আসলে নেম যে ভ্যারিয়েবলটা রাখছিলাম স্ট্রিং এর নাম এটা রাখছি। এখন একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া এটা কি আমি দিলেই সবসময় হয়ে যাবে? না ভাইয়া, আবারও সেম একটা প্রবলেম তুমি ফেস করবা। এই প্রবলেমটা যদি ফেস না করতে চাও, তাহলে আমাদের আরেকটা হেডার ফাইল কল করে নিতে হবে। সেই হেডার ফাইলটা কি তো যদি বলে দিই তোমাদেরকে, হেডার ফাইলটা হলো স্ট্রিং ডট এইচ, ঠিক আছে, আরেকটা হেডার ফাইল। স্ট্রিং ইউজ করতে গেলেই স্ট্রিং ব্যবহার করে নিতে হবে। স্ট্রিং বানানো, আই গেস ঠিক লিখছি। আচ্ছা, এখন এই যে মনে করো ফাংশনটা ইউজ করছি, সেই ফাংশনটা স্ট্রিং ডট এইচ হেডার ফাইলের মধ্যে আছে আর কি। তো এখন সে চাইতেছে এই যে নেম যে ভ্যারিয়েবলটা আছে, সেই ভ্যারিয়েবলের মধ্যে আসলে আমি এটা এরকম একটা নাম লিখছি, নামে কয়টা ক্যারেক্টার, 5টা ক্যারেক্টার। একজন লিখছে পিওর হার্ট পারসন, ওকে, ঠিক আছে। তারপরে রোমান নাম লিখছি, এখান থেকে আসলে কতগুলা ক্যারেক্টার সেটা বের করে দিবে লেন্থ আকারে। তো আমরা যদি এখানে জাস্ট প্রিন্টএফ এর এখানে বাকি সবগুলা মুছে দেই, মুছে দিয়ে আমি জাস্ট টোটাল ক্যারেক্টারের বিষয়টা নিয়ে আসি, টোটাল ক্যারেক্টার ইকুয়াল, এখানে ধরো আমাদের ওই জিনিসটা আসবে, তো পার্সেন্টেজ বি দিলাম, দেন কমা দিলাম, দেন আসলে আমাদের এই যে এই ভ্যারিয়েবল কি ভ্যালুটা পাইতেছে সেই ভ্যালুটা আমরা আসলে দেখতেছি, যেটা মন চাই এখানে নাম দিতে পারতাম, আমার কোনো সমস্যা। তারপরে দেখি আসি, রান যদি করি, দেখো টোটাল ক্যারেক্টার কত, 5, দেখো এই যে টোটাল ক্যারেক্টার 5। আচ্ছা, অনেকে বলতেছে ভাই অ্যান্সার পাচ্ছি না, এই যে এই হেডার ফাইলটা ইউজ করো, স্ট্রিং ইউজ করতে গেলেই এই হেডার ফাইলটা ইউজ করতে হয়, ইনক্লুড স্ট্রিং ডট এইচ, এই হেডার ফাইলটা ইউজ করে নেও, ঠিক আছে, ওকে। তাহলে দেখো এই যে এইটা আছে আউটপুট। এখন তোমাদের মধ্যে ধরো একজনের নাম বলি, কার নাম বলবো, এখানে ধরো কারো একজনের নাম লিখলাম, ঠিক আছে, তোমাদের মধ্যে থেকে কারো একজনের নাম বলবো, কার নাম বলবো বলো, একজনের নাম বলো, লিখি দেখি একটু বড় সড়ো নাম, কার নাম দিব? কেউই উত্তর দিচ্ছ না,
আহ আহ, আচ্ছা, তাসমিন নাম লিখি। দেখি তাসমি, আচ্ছা না, তাসমিন নাম হইলো 5 ক্যারেক্টার। একটু বড় নাম দেখি কারোটা বড় নাম। আহ আরশাদ, ঠিক আছে, আরশাদের নাম লিখি। আরশাদেরটা একটু বড় আছে, আরশাদ, ঠিক আছে, আরশাদ। তো এখন আরশাদ যদি লিখি তাহলে দেখো এটা আসলে কতগুলো আসে। রান যদি দেই, আরশাদে কত, 6টা, ঠিক আছে। আরশাদ পুরাটাই কত, 6টা, ঠিক আছে। এখন আমি যদি আরশাদের পরে এখানে কি লিখবো, ধরো আরশাদের পরে এরকম লিখলাম আরশাদ আহমেদ, আরশাদ আহমেদ। এখন আমার একটা প্রশ্ন করো, আমি লিখছি কি আরশাদ আহমেদ, আউটপুটে কতগুলা ক্যারেক্টার দেখাবে? আমার একটু যদি তোমরা অ্যান্সার দাও তাহলে বুঝবো তোমরা আসলে বুঝছো কিনা, সেটা আমি বুঝবো। ঠিক আছে, আরশাদ আহমেদ লিখছি, এটা আসলে কতগুলা ক্যারেক্টার আউটপুট দেখাবে এটা একটু দেখাও, বলো তো আমাকে যে কতগুলা দেখাইতে পারে। আহ একজনে লিখছে 11টা, ঠিক আছে, একজনে লিখছে 11টা। আমরা একটু গুনি, এখানে 6টা, এখানে 5টা, 11টা, 11টাই দেখানোর কথা। কিন্তু দেখবা যখনই আমি আউটপুট দেখাবো তখন দেখবা যে 11টা দেখাইতেছে না, একটা বেশি দেখাইতেছে। কেন বেশি দেখাইতেছে? দেখো 12টা দেখাইতেছে। এখন তুমি কনফিউজ হয়ে যেতে পারো যে ভাইয়া এখানে তো 11টা ক্যারেক্টার আছে, কিন্তু আপনিও বললেন যে একটা বেশি দেখাবে, কেমনে বুঝলেন যে 12টা দেখাবে? কারণ তুমি আমি হয়তোবা মাঝখানের এই যে যে একটা স্পেস আছে, এই স্পেসটাকে সে গণি নাই। স্পেসও কিন্তু একটা ক্যারেক্টার, মনে থাকবে, স্পেস একটা ক্যারেক্টার। তার মানে এই যে আরশাদ এবং আহমেদের মাঝে যে খালি জায়গাটা আছে এটা একটা স্পেস, এই স্পেসের কারণে একটা ক্যারেক্টার বাড়ছে। টোটাল 12টা ক্যারেক্টার। যদি দেখো আরশাদ আহমেদকে স্পেসটা কাইটা দিই, ধরো মাঝখান থেকে কমাই দিলাম, তাহলে যদি রান করি দেখো 11টা ক্যারেক্টার, ঠিক আছে, তখন আবার 11টা ক্যারেক্টার চলে আসে। তো আমরা স্ট্রিং নিয়ে অনেক ধরনের কাজ করতে পারি, তাইলে এটা আমরা আসলে ব্যবহার করতেই পারি। এই স্ট্রিং এর আরো কয়েকগুলো আছে, তোমরা বাসায় বাকিগুলো দেখে নিবা। ওকে, আশা করি বুঝতে পারছো। এটা আরেকটা লাইব্রেরি ভাইয়া, ইনক্লুড এসটিডি এলআইবিএইচ, এটা আরেক ধরনের লাইব্রেরি। এইটা অ্যাবসুলেট ফাংশনটা আছে এটার মধ্যে। তো এরকম অনেকগুলা লাইব্রেরি আছে। ইউজার ডিফাইন্ড ফাংশন, ঠিক আছে, ইউজার ডিফাইন্ড ফাংশন কোনগুলা, যেগুলো আসলে আমি আমার জন্য ব্যবহার করতে পারি। ওই যে আমরা অ্যাড ফাংশনটা ইউজ করছিলাম না, যে আমি আসলে যোগ করব শুধু, তখন হলো আমাদের ইউজার ডিফাইন, মানে আমার ইচ্ছা অনুযায়ী আমি একটা ফাংশন বানাই নিছি। যখনই আমি এরকম ফাংশন কল করব তখন এই যে ইউজার ডিফাইন্ড ফাংশনে আমি ব্যবহার করতে পারি, যে আমার যেটা দরকার, ঠিক আছে, আমার যখন দরকার তখন আমি এই ধরনের ফাংশন নিজে বানাই নিব। এই ফাংশন কোনো হেডার ফাইলে নাই, ঠিক আছে, ইউজার ডিফাইন্ড ফাংশন কোথায় নাই, কোনো হেডার ফাইলে, কোনো হেডার ফাইল দরকার পড়ে না, ঠিক আছে, হেডার ফাইল, কোনো হেডার ফাইল সাধারণত লাগে না, লাগে না, কারণ এটা তো আমি আসলে নিজে লিখতেছি, ঠিক আছে, কোনো হেডার ফাইল, কারণ আমি নিজেই লিখে দিতেছি। এখন আবার প্রশ্ন আসতে পারে ভাইয়া এই সকল হেডার ফাইল তো নাই, কিন্তু ফাংশনের ভিতরে আবার ফাংশন অনেক সময় লেগে যেতে পারে, তখন হয়তো বা ইউজ করতে পারি। বাট সাধারণত ইউজার ডিফাইন ফাংশন যেহেতু আমি লিখতেছি, তাই আমরা আসলে হেডার ফাইল না লাগলেও চলে। আচ্ছা, ইউজার ডিফাইন ফাংশন নামকরণের নিয়মাবলী নরমাল যেভাবে নামকরণ করে সেভাবে, কোনো সংখ্যা দিয়ে শুরু করা যাবে না, কোনো বিশেষ চিহ্ন থাকবে না, বিশেষ কিওয়ার্ড দেওয়া যাবে না, নামের শেষে এইটা থাকবে। এটা হলো ইউজার ডিফাইন ফাংশন নামকরণ কিভাবে করব সেটার আর কি নিয়ম। এইটা হলো আমাদের ফাংশন ডিক্লারেশন। ফাংশন কি কাজ করবে তা ফাংশন ডিক্লারেশনের মাধ্যমে কম্পাইলারকে জানিয়ে দেওয়া হয়। 4টা জিনিস থাকে, ঠিক আছে, এটা নৈর্ব্যক্তিকের জন্য ইম্পর্টেন্ট। এই থেকে 4টা অংশ থাকে। ফার্স্টে কি হয়, রিটার্ন টাইপ, ফাংশনের নাম, আর্গুমেন্ট লিস্ট, ফাংশনের বডি। এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া কোনটার কি কাজ, একটু যদি দেখাই, দেখেন এইটা হলো সেই রিটার্ন টাইপ, ঠিক আছে, আপনি কি ধরনের রিটার্ন লিখবেন। আপনি এখানে ইন্টিজার ইউজ করতে পারেন, চাইলে ইন্টিজার ইউজ করতে পারেন, আবার ফ্লোট ইউজ করতে পারেন, যেটা খুশি। আপনি কি ধরনের রিটার্ন করবেন, ওই যে আমরা লিখছিলাম না রিটার্ন, রিটার্ন এ প্লাস বি, ঠিক আছে, আমরা ওই যে লিখছিলাম না রিটার্ন এ প্লাস বি,
তার মানে কি a প্লাস b কি ইন্টিজার রিটার্ন করতেছেন নাকি ফ্লোটে রিটার্ন করতেছেন, ওইটা এইখানে লিখে দিতে হয় ইন্টিজার। তারপরে আপনি নরমাল ফাংশনের নাম লিখবেন। তারপরে এখানে আমরা যে আর্গুমেন্ট পাঠাইছিলাম না, এক্স আর ওয়াই পাঠাইছিলাম, তো এইটা হলো আর্গুমেন্ট লিস্ট, ঠিক আছে। আর এইটা হলো আপনাদের সেই বডি, ঠিক আছে। বডিতে আপনি যা মন চায় লিখতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি যা খুশি লিখতে পারবেন, ঠিক আছে। এইটা হলো ফাংশন ডিক্লারেশনের কাজ। আচ্ছা, আমরা একটা ছোট ব্রেক নিব, ঠিক আছে, 5 মিনিটের ব্রেক, ঠিক আছে। এখন বাজে আমরা 10টায় আবার শুরু করব, 10টায় আবার শুরু করব, 10টায় আবার শুরু করব ব্রেক। ঠিক আছে, 10টায় আবার আমরা শুরু করবো, একটা 5 মিনিটের ব্রেক দিলাম। আবার আমরা ছোট একটা ব্রেক নিয়ে আসবো।
বাচ্চারা আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবা, ঠিক আছে? আমার কথা কি শোনা যাচ্ছে কিনা একটু জানিও, ঠিক আছে? আমি আমার সাউন্ড শোনা যাচ্ছে কিনা একটু জানাবা। আমাকে একটু ক্লিয়ার করো সবাই যে আমার আসলে সাউন্ড গুলো ঠিক মতো যাচ্ছে কিনা তোমাদের কানে। ওকে, ঠিক আছে, যেহেতু শুনতে পাচ্ছ তাহলে তো গুড। আমরা যদি একটু সামনের দিকে যাই, দেখো এখানে রিটার্ন টাইপ বলছে যে আমরা কি ধরনের রিটার্ন আসলে এক্সপেক্ট করতেছি, এবং সেই এখানে হলো ভ্যালুটা বলে দেয়, ঠিক আছে? রিটার্ন টাইপ, তুমি আসলে কি ধরনের রিটার্ন আসলে দিতে চাও এটা হলো এখন দিতে চাও। এখন তোমার প্রশ্ন আসতেছে, ভাইয়া আমি রিটার্ন দিব না, ঠিক আছে? এই রিটার্ন টাইপ জিনিসটাই আমি আসলে লিখবো না, ঠিক আছে? আমি কিছু রিটার্ন করব না, এমন হইতেই পারে যে আমি আসলে কিছু রিটার্ন করব না, জাস্ট যদি রিটার্ন করতে না চাও ভয়েড লিখে দিবা। কোথায়? এই জায়গাটায় ভয়েড লিখে দিবা। ভয়েড লিখলে আর রিটার্ন করতে হয় না, ঠিক আছে? ভয়েড লিখলে আর রিটার্ন করতে হয় না। মেন ফাংশনের ক্ষেত্রে তুমি যদি মেন ফাংশনের ক্ষেত্রে এরকম দিয়ে শুরু করো, ভয়েড মেইন, তাহলে দেখবা যে এই ফাংশনে তোমার আর কোথাও রিটার্ন লিখতে হবে না। এটা আমাদের অনেক সময় মেইন ফাংশনেও ইউজ করতে পারে। ভয়েড লিখলে কোথাও আর রিটার্ন লেখা লাগবে না। ভয়েড মানে বলেই দিছো আমি কিছু রিটার্ন করব না। আর যদি একবার ইন্টিজার লিখো, কিছু যদি রিটার্ন করতে নাও লাগে তখন জিরো লিখে দিতে হয়, যে রিটার্ন জিরো, ঠিক আছে? রিটার্ন জিরো। এই কারণে দেখবো অনেক সময় তোমাদের বইতে ম্যাক্সিমাম জায়গায় লেখা থাকে যে রিটার্ন জিরো, কারণ তুমি অলরেডি এখানে ইন্টিজার লিখে ফেলছো, ঠিক আছে? বুঝতে পারছি? ওকে, সামনের দিকে যদি যাই, এখানে কি বলছে? ফাংশনের আর্গুমেন্ট, তার মানে এই যে দেখো এখানে 10 এখানে যাইতেছে, 5 এখানে যাইতেছে, এই হলো তোমাদের আর্গুমেন্ট আর কি। দেন এখান থেকে রিটার্ন করে আমরা বের করতেছি, এইটাই হলো আর্গুমেন্ট। তুমি কি পাঠাইতেছো, ঠিক আছে? এই যে অ্যাড ফাংশনটা আছে, সেই অ্যাড ফাংশনে তুমি কি পাঠাইতেছো সেইটা। ওকে, তো এইরকম মনে করো যে ফাংশন যখন ব্যবহার করা হয় তখন তুমি আর্গুমেন্ট পাঠাইতে হয়, যে কি পাঠাইতেছো এইটা সেই আর্গুমেন্ট লিস্ট, যে তুমি এখানে 10 আর 5 পাঠাইতেছো, এখানে এ পাইতেছো হইলো 10, আবার বি পাইতেছো হইলো 5, ঠিক আছে? এইটা এইভাবে তুমি যতবার পাঠাবা ওই আর্গুমেন্টটা ফার্স্টেরটা পায়, সেকেন্ডেরটা পায়। আরো কিছু আছে, কনফিউশন ক্রিয়েট করতে পারে যখন তুমি পয়েন্টার ইউজ করবে, সেটার বিষয় আলাদা। বাট এরকম নর্মাল সেন্সে যদি চিন্তা করি তখন আমাদের 10 পাঠালে ফার্স্টেরটা ফার্স্টে যাবে, সেকেন্ডেরটা সেকেন্ডে যাবে, এভাবে করে করে পরবর্তীতে যেতে থাকবে। এখানে আরো কিছু উদাহরণ আছে, যেমন ধরো এখানে ধরো এইটা হলো মেন ফাংশন। সবসময় মনে রাখবা যে কোড কিন্তু শুরু হয় হইলো মেন ফাংশন থেকে। কোড সবসময় শুরু হয় মেন ফাংশন থেকে, ঠিক আছে? কোড সবসময় মেন ফাংশন থেকে শুরু হয়। তার মানে যখনই তুমি কোড রান হবে তখন সে ফার্স্টে এই লাইনে আসবে, এই লাইনের পর ডাইরেক্ট সে চলে যাবে মেন ফাংশনে, ঠিক আছে? কোড সবসময় মেন ফাংশন থেকে শুরু হয়। তো মেন ফাংশনে আসলো, মেন ফাংশনের ভিতরে ঢুকলো, ঢুকে ফার্স্টে দেখলো ইন্টিজার এ বি সি, ভালো কথা। পরের লাইনে গেল, প্রিন্টএফ ইনপুট টু নাম্বারস, তার মানে দুইটা নাম্বার প্রিন্টএফ, তার মানে এটা আউটপুটে দেখাইলো। দেন পরের লাইনে আসলো, পরের লাইনে এসে স্ক্যানএফ, দুইটা যেই তুমি ইনপুট নিতে চাইতেছো এ আর বি তে, ঠিক আছে? এ আর বি তে তুমি দুইটা ইনপুট নিতে চাইতেছো, তো তোমার থেকে ইনপুট নিল। এর পরের লাইনে আসলো, সি তে আসলো, সিতে আইসা কি করছে দেখো, সিতে আইসা সামকে কল করছো, সাম ফাংশন, ঠিক আছে? এই সাম ফাংশনকে কল করছো, কল করে সে আর পরের লাইনে যাবে না, সে ডাইরেক্ট চলে যাবে এখান থেকে এই যে সাম ফাংশনের এদিকে, ঠিক আছে? এখান থেকে ঠুস করে লাভ দিয়ে কোথায় গেছে? সাম ফাংশনের এদিকে। এখন সাম ফাংশনে কি কি পাঠাইছো? এ আর বি এর ভ্যালু পাঠাইছো। তো তুমি যে ভ্যালুটা পাঠাইছো, মানে তুমি এখান থেকে কিন্তু ইউজার থেকে নিছো, ঠিক আছে? ইউজার থেকে যেই দুইটা ভ্যালু নিছো, এই দুইটা ভ্যালুই এইখানে গেছে, ঠিক আছে? এই দুইটা ভ্যালু এখানে গেছে। এখানে তুমি এ এর জায়গায় এক্স ওয়াই ও লিখতে পারতা, এটা কোনো সমস্যা নাই। তারপরে কি লিখছো? ইন্টিজার সি লিখছো। এখন সি তে আবার কি লিখছো? এইখানে যে ভ্যালু দুইটা, এই ভ্যালু দুইটার যোগফল। রিটার্ন করতেছো কি? সি রিটার্ন করতেছো। এখন এই সি রিটার্ন কইরা এখানে আসলো, আইসা সি তোমার হইলো সামের মধ্যে যাইতেছে। সাম সি এই যে করলো, পরের লাইনে আসলো, দেন এখান থেকে রিটার্ন জিরো লিখলো। কারণ রিটার্ন কেন জিরো লিখছে? এখানে আমি ইন্টিজার লিখছিলাম, তাই আমার কিছু যেহেতু রিটার্ন করারই নাই, ইন্টিজার কিছু একটা ভ্যালু তো রিটার্ন করে দিতে হবে।
তাই 0 রিটার্ন করে দিছে, যে কিছু নাই তাও আমি 0 লিখে দিছি। বাট এখানে যদি ভয়েড লিখতাম তাহলে ভয়েড লিখলে আর এই রিটার্ন 0 কথাটাই লেখা লাগতো। ঠিক আছে? ও আশা করি পুরাটা একদম ব্রেকডাউন করে বুঝাইছে। এভাবে করে আসলে তোমাদের কোড ব্রেকডাউন করে কেউ বুঝাবে কিনা আমি জানি না, বাট প্রত্যেকটা লাইন কেন হয়েছে সেটা বুঝাই দিছে। সামনে যদি যাই, এখানে দেখো রিকারসিভ ফাংশন বলে একটা কথা আছে। এখন এই রিকারসিভ ফাংশনটা আসলে কি কাজ করে? রিকারসিভ ফাংশনটা কাজ করে যে নিজেই নিজেকে ডাকতে পারে। ঠিক আছে? লিখছে যে যখন কোনো ফাংশন নিজেই নিজেকে ডাকতে পারে আর কি, যখন কোনো ফাংশন নিজেই নিজেকে কল করে তাকে রিকারসিভ ফাংশন বলে। কিভাবে কল করে সেটা আমি এখন দেখাইতেছি। ঠিক আছে? কিভাবে কল করে, নিজেই নিজেকে কল করে, এই নিজেকেই নিজে রিকারশন বা এটার ফলে থাকতে হবে। উদাহরণ কি? ঠিক আছে, এইটাও একটু উদাহরণ সহ দেখি, সবাই একটু মনোযোগ দিবা। ঠিক আছে, এটা আসলে কিভাবে হয়? ধরো কোনো এক জায়গায় ফ্যাক্টোরিয়াল এন দিয়ে একটা মনে করো যে কল করছে। ঠিক আছে, কোথাও এক জায়গায় ফ্যাক্টোরিয়াল এন দিয়ে ধরো কল করছে, তো ফাংশন এইখানে আইসা মনে করো আসছে। ভালো কথা, ফাংশনের ভিতর আসলো, ইন্টিজারের ভ্যালু কত দেওয়া এন, ধরো একটা এন ভ্যালু। ঠিক আছে, ফাংশন নিজেই নিজেকে কিভাবে কল করে সেটা দেখি। ধরো এন, ঠিক আছে, এন একটা ভ্যালু, সে ভিতরে ঢুকলো, এই লাইনে আসলো, এই লাইনে এসে চেক করলো এন কি 1 এর থেকে বড় কিনা। ধরো আমি 4 এর ফ্যাক্টোরিয়াল বের করব, আমি আসলে এটা লিখে দিই। ধরো 5 এর ফ্যাক্টোরিয়াল বের করতে হবে। 5 এর ফ্যাক্টোরিয়াল মানে কি তোমরা এটা মনে জানো, মানে হলো 5 4 3 2 1, আরেকটা কি 1, তাই না? এইটুক পর্যন্ত, 1 এর আগ পর্যন্ত যাইতেই থাকবে, তাই না? এইটা হইলো তোমাদের মেন কথা আর কি, আমরা এইভাবে দেখি। ধরো যে আচ্ছা থাক, এটা এইভাবেই থাকুক। ওকে, এখন ধরো এই জিনিসটা আসলে করতে হবে। ধরো ঠিক আছে, 5 ফ্যাক্টোরিয়াল বের করবা। এখন এই 5 ফ্যাক্টোরিয়াল বের করতে গেলে তোমার কি আস্তে আস্তে কমাইতে হবে ভ্যালু। ঠিক আছে, এখন তোমার ধরো ফার্স্টের ভ্যালু কত, এন এর ভ্যালু কত 5, তার মানে এন এর ভ্যালু ফার্স্টে শুরু হইতেছে 5 দিয়ে। ঠিক আছে না, 5 এর ফ্যাক্টোরিয়াল যেহেতু বের করব, তো 5 দিয়ে 5 আসলো, এখানে ঢুকলো। 5 কি 1 এর থেকে ছোট? 1 এর থেকে ছোট? ছোট তো না, তার মানে এটা আসলে এটার ভিতরে যাইতেছে না, এলসে চলে যাচ্ছে। এলসে ঢুইকা দেখো কি হইতেছে, এলসে ঢুইকা রিটার্ন করতেছে, দেখো কি রিটার্ন এন ইনটু, তার মানে 5 আছে, এন ইনটু আবার ফ্যাক্টোরিয়ালের মধ্যে যাও। এটা কিন্তু ফাংশন, দেখো এটা একটা ফাংশন। ফাংশনটা কোন ফাংশন? এই ফাংশন। এবং এই ফাংশনে এন এর মান 1 কমাই দাও, আগে যত ছিল এন এর মান আবার কমাই দাও। তার মানে ফার্স্টে হলো 5 আসলো, এখান থেকে এখন 4 নিয়ে যাবে, সেম জিনিসটা চেক করলো, এটা যাবে না, এলসে যাবে। এখন দেখো জিনিসটা হয়ে যেতেছে 5 ইন্টু 4 ইন্টু আবার এটারে পাঠাইতেছে, কল করতেছে, মানে কি এ আবার একে কল করতেছে, ভ্যালু সেম কাজ করলো, এখানে আসলো। এভাবে করতে 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 যখনই 1 এর সমান হয়ে গেছে, 1 এর সমান হলে রিটার্ন 1 করছে, রিটার্ন 1 করলে এখানে ভ্যালু আপনাদের 1 আসতে, এভাবে করে লাস্টে আমাদের একটা ফ্যাক্টোরিয়াল আকারে রিটার্ন হইতেছে টোটাল। বুঝতে পারছি? খুবই সুন্দরভাবে এটা আসলে রিকার্সিভ ওয়েতে কাজ করে। আমরা যদি একটু লিখি, এটা একদম লিখার মাঝখানে পড়ে গেছে, বাট এইভাবে আসলে রিকার্সিভ হলো নিজেই নিজেকে কল করা। ঠিক আছে, রিকার্সিভ মানে হলো নিজেই নিজেকে কল করা। আর রিকার্সিভ ফাংশনে একটা মানে ভুলের জায়গা হলো কি, জাস্ট এই ফাংশনে তুমি একটা জিনিস দেখো, n-1 দিছি ভালো কথা, এক এক করে কমতেছে, আর এখানে একটা মনে করো শর্ত দিয়ে দিছিলাম, যখনই 1 এর সমান হবে বা 1 এর থেকে ছোট হবে, মানে 1 এর সমান হইলেই রিটার্ন 1 করে দিতে, তার মানে একটা জায়গায় যাইয়া ওইটা থামবে। বাট এইটা যদি এরকম না করতাম, ধরো এই শর্তটা না দিতাম,
তাইলে হইতোটা কি জানো? তাইলে হইতো যেটা, এইটা বারবার এইখানে আইসা বারবার মনে করো যে এরকম ঘুরতেই থাকতো, এখন ঘুরতেই থাকতো, এখন ঘুরতেই থাকতো, এরকম ঘুরতে ঘুরতে আলটিমেটলি এটা একটা ইনফিনিট যে লুপে আছে সেই লুপের মধ্যে পড়ে যেত। এন্ড এই লুপের মধ্যে পড়লে আর বের হওয়া যাইতো না। ঠিক আছে, তো রিকার্সিভ ফাংশন দিয়ে আসলে অনেকটা লুপের কাজ করা যায়। ঠিক আছে, এটা আমরা একটু মনে রাখবো। রিকার্সিভ ফাংশন দিয়ে লুপের কাজ করা যায়, চাইলে লুপের কাজ করা যায়। যদি আমরা চাই তাহলে লুপের কাজটা আমি আসলে এটা দিয়ে কোনোভাবে চালাই নিতে পারবো লুপের কাজ। দেখছো, এটা একটা জিনিস বারবার রিপিটেড কাজ হইতেছিল না, এরকম লুপের কাজটা আমি চালাই নিতে পারবো চাইলে, বাট এটার জন্য খুবই দক্ষতা লাগে। যদি ভুল হয়ে যায় তাহলে এটা একটা ইনফিনিটিভ লুপের মতো চলতে থাকবে সারা জীবন। বুঝতে পারছি? খুবই মজার একটা বিষয়। লুপের কাজ করা যায় চাইলে, ঠিক আছে, রিকার্সিভ ফাংশন দিয়ে। আচ্ছা, রিকার্সিভ ফাংশনে কিছু সুবিধা আছে, জটিল সমস্যা সমাধানে সহজ করা যায়, কম ভ্যারিয়েবল প্রয়োজন হয়। তাহলে আমরা কিন্তু কম ভ্যারিয়েবলই, যেমন মনে করো যে আগেরটায় কিন্তু অনেকগুলো ভ্যারিয়েবল চাইলে আমি ব্যবহার করতে পারতাম, কিন্তু দেখো আমি জাস্ট আগেরটাতে একটা এন ভ্যারিয়েবল দিয়েই এক এক করে কমাইতে কমাইতে সবগুলার আসলে গুণ করে ফেলছে, এন্ড জাস্ট খুব ছোট একটা জায়গার মধ্যে আমি কোড করব। তো এটা আসলে খুবই মানে জোস যদি রিকার্সিভ ফাংশন ইউজ করতে জানি আর কি। অনর্থক ফাংশন কল না করে একবার ফাংশন কল করে সমস্যা অনেক সময় সমাধান করা যায়, প্রোগ্রাম ছোট ও সুন্দর হয়। ঠিক আছে, তবে নিজেই নিজেরে কল করে করে সমস্যাটা সমাধান করে ফেলছি আমি। ঠিক আছে, এটা খুবই জোস একটা বিষয়। তারপরে দেখি রিকার্সিভ ফাংশনে কিছু অসুবিধা, রান করতে বেশি প্রয়োজন হয়, সময় বেশি প্রয়োজন লাগে, অসীম লুপে রূপ নিতে পারে। ঠিক আছে, আমি বলছিলাম না যে অসীম লুপে রূপ নিতে পারে, যে আমরা ওইরকম ভালোভাবে কি করি ইউজ করতে না জানি। তারপর আছে অ্যারে। ঠিক আছে, অ্যারে জিনিসটাও কিন্তু আমাদের দরকার। ওকে, এখন অ্যারে জিনিসটা কি, আমরা নর্মাল যেমন চলক ব্যবহার করতাম এটা ওইরকম না, এটা একটা বিশেষ ধরনের ডেটা টাইপ, এটাকে এই কারণে বলা হয় ডিরাইভড ডেটা টাইপ। নর্মাল ডেটা টাইপ ইন্টিজার ফ্লোট এগুলি তো আমরা ইউজ করছি, বাট এটা আসলে একটা বিশেষ ধরনের ডেটা টাইপ, যে ডেটা টাইপে একই জাতীয় অনেকগুলা ডেটা রাখা যায়, এবং এইটা এক ধরনের নিজস্ব ডেটা টাইপ। ঠিক আছে, ডিরাইভ ডেটা টাইপের মধ্যে আছে অ্যারে, পয়েন্টার, ঠিক আছে, এরকম অনেকগুলা ডিরাইভ ডেটা টাইপ আছে যেগুলো আমাদের আপাতত লাগবে না, জাস্ট অ্যারেটা আমাদের সিলেবাসের মধ্যে আছে। তো এটার মধ্যে একই ধরনের ডেটা টাইপ রাখা যায়। ধরো তুমি চাইলে ইন্টিজার, চাইলে অনেকগুলা ইন্টিজার ভ্যালু একটা মধ্যে রাখতে পারা। এটা অনেকটা মনে করো যে রেল গাড়ির মতো, বাট রেল গাড়ির মানে অভ্যাসটা হলো কি, প্রত্যেকটা বগিতেই আসলে সেম ধরনের ডেটা রাখতে হবে। ঠিক আছে, সেম ধরনের ডেটা। ধরো ধনী থাকলে সবগুলাতে ধনী থাকতে হবে, অথবা যদি গরিব থাকে সবগুলাতে গরিব থাকতে হবে। মানে ওইরকম কি একটা উদাহরণ দিলাম আমি বুঝলাম না, মাথার মধ্যে হঠাৎ করে আসলো আর কি। বাট জিনিসটা হলো যে একই ধরনের ডেটা টাইপ, ইন্টিজার হইলে সবই ইন্টিজার, তারপর ফ্লোট হইলে সবই ফ্লোট, অথবা যদি ক্যারেক্টার হয় সবগুলাই ক্যারেক্টার রাখতে হবে আর কি। অ্যারের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন অ্যারের উপাদানগুলি সমগোত্রীয়, যেটা বলছিলাম যে অ্যারের এটা কিন্তু সমগোত্রীয়, মানে সেম জিনিস আসলে ব্যবহার করতে হয়। তারপরে কি এটি একটি লিনিয়ার বা সরল ডেটা স্ট্রাকচার পদ্ধতি, মানে লিনিয়ার, দেখছো একটা মনে করো যে কামরার মতো, কামরা বলতে কি, ধরো যে ট্রেনের যে বগি, তার মানে সরল স্ট্রাকচারে আকারে থাকে, একটার পর একটা সাজানো থাকে। অ্যারেতে একটি মাত্র ফিল্ড ব্যবহৃত হয়, ফিল্ড বলতে ওই যে ধরো ইন্টিজার ইউজ হলে ইন্টিজার ইউজ হবে, ফ্লোট ইউজ হলে ফ্লোট ইউজ হবে। এটির উপাদান অ্যাড্রেস সাজানো থাকে, তার মানে একটার অ্যাড্রেস জানলে বাকিগুলো তো জানবাই। কেন জানবা? কারণ প্রত্যেকটা পরপর পরপর সাজানো আছে, তাই যদি একটার অ্যাড্রেস জানো তাহলে বাকিগুলো অ্যাড্রেসও তুমি নিজে বুঝতে পারবা। এখন যদি এখানে দেখি অ্যারে স্ট্রাকচারের সুবিধা কি, অ্যারে ব্যবহারের ফলে প্রোগ্রাম সহজ, সুন্দর ও ছোট হয়। তুমি চাইলেই অনেকগুলো একসাথে রাখতে পারো, তোমার এক্সট্রা ভ্যারিয়েবলের নাম রাখতে হবে না, আমরা যখন একটু সামনে দেখাবো। সেকেন্ড বিষয় হলো সমজাতীয় অনেকগুলো ডেটাকে একটি মাত্র চলক দ্বারা প্রকাশ করা যায়, মানে সমজাতীয় অনেকগুলো ডেটাকে একটি চলক দ্বারা প্রকাশ করা যায়। এটি প্রোগ্রামের জটিলতা কমায়, কারণ তুমি একসাথে ইউজ করতে পারতেছো, অ্যারে ব্যবহার করা সহজ। ঠিক আছে, কিছু অসুবিধা আছে, অনেক সময় মেমোরি অপচয় হয়, দেখবো আমরা যে অনেক সময় হুদাই আমরা জায়গা নিয়ে রাখি বাট ব্যবহার করি না। অ্যারেতে একই টাইপের ডেটা রাখতে হয়, ভিন্ন ডেটা টাইপের ডেটা রাখতে আরেকটা অ্যারে ইউজ করা লাগে। অ্যারেতে মধ্যস্থ কোনো জিনিস মুছতে বা অ্যাড করতে গেলে একটু খানিকটা অংশ সরাতে হয় বা একটু জটিলতা দেখা যায়।
আচ্ছা, যোলক ও অ্যারের মধ্যে পার্থক্য এটা একটু চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অনেক সময় পরীক্ষায় আসেও যেতে পারে। বাট আমরা যদি একটু দেখাই, উচ্চ পর্যায়ের ভাষায় একজন প্রোগ্রামারের কাজ করার সুবিধার জন্য মেমোরিতে ডেটা সংরক্ষণ করে সেলের অ্যাড্রেস ব্যবহার না করে সেলে একটি নাম দেওয়া থাকে, ঠিক আছে, একে চলক বলে। আর অ্যারে হলো একই ধরনের বা সমপ্রকৃতির ডেটার সমাবেশকে অ্যারে বলে, যেটা বলছিলাম কিছুক্ষণ আগে। ডেটা চলকের নাম যে কোনো আকারে হতে পারে। অ্যারের একটি নাম থাকে এবং এর সদস্য বা আইটেম সমূহকে বন্ধনীর মাধ্যমে রাখা হয়। কিভাবে এটা কাজ করে সেটা আমরা একটু সামনে গেলে বুঝবো। তো তোমরা জাস্ট এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আমরা সামনে প্রত্যেকটা জিনিসের ডিটেলসে বুঝবো কি হইতেছে। ওকে, এখন অ্যারে ভেরিয়েবলের ঘোষণা, অ্যারে কিভাবে আসলে মানে ডিক্লেয়ার করা যায়। ধরো এরকম লিখছি, ধরো ইন্টিজার, ঠিক আছে, ইন্টিজার, ধরো কি নাম দিতে পারি, ধরো একটা নাম দিলাম, ধরো এবিসি, ঠিক আছে, এবিসি নামে একটা বললাম, এখানে আমি লিখলাম, ঠিক আছে। তার মানে ইন্টিজার নামে এরকম 20টা ভ্যালু রাখা যাবে, ঠিক আছে, ইন্টিজার নামে এরকম 20টা ভ্যালু রাখা যাবে। সেম জিনিসটা আমরা এইভাবে লিখতে পারি, ইন্টিজার এক্স ওয়াই জেড 5টা ভ্যালু রাখা যাবে। 5টা ভ্যালু আমি কি লিখতেছি, ধরো 1 2 3 4 5, ঠিক আছে। তার মানে এক্স ওয়াই জেড একটা অ্যারেতে আমি 5টা ভ্যালু রাখছি। বাট জিনিসটাকে আরো একটু ইন্টারেস্টিং করতে, ধরো এটা দিলাম 31 আর এটা ধরো দিলাম 33। এবার ভ্যালুগুলা জিনিসটা জোস হচ্ছে। অথবা আবার এরকম লিখতে পারি, ধরো ভাওয়েলস রাখবো, ঠিক আছে, 5টা। কিভাবে রাখা যায়, কল করতে হয়, যেমন ধরো এ ই আই ও ইউ, এবং প্রত্যেকটা আমি মনে করো যে ভ্যারিয়েবল ঘোষণা করছি, ঠিক আছে। এরকম ভ্যারিয়েবল আমরা আসলে অ্যারেতে ঘোষণা করতে পারি। তার মানে এইটা হলো সাইজ, কি পরিমাণ আমি সাইজ রাখতে চাই, ঠিক আছে। আবার অনেক সময় আমি ডিরেক্টলি ভ্যালু বসে দিতে পারি। দেখো 5টা আমি সর্বোচ্চ ব্যবহার করতে পারবো, 31 2 33 4 5, 5টা। এখন একটা মজার বিষয় হলো কি, এটার যখন ইন্ডেক্সিং করা হয়, ইন্ডেক্সিং মানে হলো নাম্বার, ঠিক আছে, নাম্বার, তখন এইটাকে সব সময় মনে রাখবা 0 থেকে শুরু করতে হয়। এটা হলো 0 নাম্বার ঘর, এটা হলো 1 নাম্বার ঘর, এটা হলো 2 নাম্বার ঘর, এটা হলো 3 নাম্বার ঘর, এটা হলো 4 নাম্বার ঘর। মনে রাখবে সবসময় এটা 0 থেকে ঘরগুলা শুরু হয়। দেখো 5টা হলো টোটাল জায়গা, শুরু হবে 0 থেকে 4, তার মানে n-1 পর্যন্ত। এখন আমি যদি এরকম তোমাকে বলি এক্স ওয়াই জেড ধরো 2, এই ভ্যালুটা আমি এর মধ্যে বসাবো, ঠিক আছে। তাহলে এর ভ্যালু আসলে কত বলতে পারবা, এর ভ্যালু আসলে কত? তার মানে হলো দেখো, এটা হলো 0 নাম্বার ঘর, এটা 1 নাম্বার ঘর, এটা 2 নাম্বার ঘর, ঠিক আছে, 2 নাম্বার ঘর। তো 2 নাম্বার ঘর মানে এটা আসলে ভ্যালু কত, 33, মানে তখন হলে এটা হলো 33 আসবে। বুঝতে পারছি? এইভাবে হলে আমি চাইলে এক একটা ইউজ করতে পারি। তেমনি তোমরা যদি এটা বলো তো একটু কঠিন দিব, এবার একটু অ্যাডভান্স একটা জিনিস শিখাই দিই, অ্যাডভান্স একটা জিনিস শিখাই। ধরো এরকম যদি বলি বি একটা ভ্যালু, সেখানে হলো ভাওয়েলস এর এত নাম্বার ঘর আসলে বসবে, ঠিক আছে। এইটার ভ্যালু কত আসবে বলতে পারবা, বি এর ভ্যালু আসলে কত আসবে, -1 ইন্ডেক্স, ঠিক আছে।
ধরো ভাওয়েলস, ঠিক আছে, বি এর ভ্যালু কত আসবে এইবার বলো তো, দেখো পারো কিনা। এটা হলো নিচে আরেকটা অ্যারে, ঠিক আছে, ভাওয়েলস নামে একটা অ্যারে আছে, যেটা এ ই আই ও ইউ, যেটার আমি আসলে ইন্ডেক্স বলছি -1, ঠিক আছে। একজন বলছে আসবে না, আসবে না ভাই, আসবে না, ঠিক আছে, এটা আসবে না, ঠিক আছে। অনেকে বলতেছে আসবে না, আসবে না, আসবে না। অ্যাডভান্স একটা জিনিস, তাই না? অ্যাডভান্স একটা জিনিস শিখাই দিলাম। তো অ্যাডভান্স জিনিস শেখার জন্য আমরা একটু প্র্যাকটিক্যালি করে দেখি এটা আসলে কি হওয়া উচিত। আমরা যদি একটু যাই, ঠিক আছে, এখানেই যদি আসি, আমরা একটু অ্যাডভান্স জিনিসের যখন তো ঢুকেই গেছি, ধরো আমরা এখানে একটা কল করলাম, ক্যারেক্টার ভাওয়েলস, ঠিক আছে, ভাওয়েলস দিয়ে ধরো আমরা এরকম লিখলাম এ, ধরো ইউ, তারপরে ব্র্যাকেট আমরা ক্লোজ করলাম, এটা এখানে রাখলাম, ঠিক আছে। এখন ধরো আমরা একটা জিনিস লিখবো, ধরো আমরা যেহেতু ক্যারেক্টার আমরা বের করতেছি, যেহেতু ক্যারেক্টার হিসেবে রাখতেছি 4, ধরো ইন্ডেক্স 4 একটা ক্যারেক্টার, ধরো সিএস দিয়ে আমরা কিছু একটা রাখলাম, বা ধরো রুমান নামেই রাখি, রুমান। ওইখানে আমি আসলে কি ভ্যালু রাখতেছি, ভাওয়েলস এর, ভাওয়েলসে আমরা আসলে কল করতেছি কত, ধরো -1 এর যেই ভ্যালুটা সেইটা রাখতেছে, ঠিক আছে। এখন আমরা এই ক্ষেত্রে ধরো যে টোটাল ক্যারেক্টারের জায়গায় আমি ধরো এখানে ক্যারেক্টারের মানটা বসাবো, এখানে ক্যারেক্টার রাখলাম, এখানে পার্সেন্টেজের পরিবর্তে আমরা যদি সি লিখি তাহলে তো আমাদের আসার কথা, আমি যতদূর জানি সি, টোটাল সিএস এর জায়গায় এখানে যদি আমি রুমান লিখি তাহলে কি আসে। অনেকে বলছো যে ভাইয়া আসবে না, ঠিক আছে, অনেকে আমার বলছো ভাইয়া আসবে না, একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবে। এখানে দেখো রুমান, রুমান আমি ভাওয়েলস যেটা আছে আমি অ্যারে ইউজ করছি, সেই ভাওয়েলস এর -1টা বসাইছি, কোনটা আসা উচিত। আমরা যদি একটু প্রিন্ট করি, একটু যদি প্রিন্ট করি দেখি কি হয়, তোমাদের কথা ঠিক আসে কিনা। আসেই নাই, তাই না? কি সমস্যা হয়েছে, কিছু একটা সমস্যা হয়েছে, তাই না? কি সমস্যা হয়েছে বলতে পারবা? কারণ এইখানে আমরা আসলে দেই তো নাই। অ্যারে কল করতে হয় কিভাবে, অ্যারে কল করতে হয় এরকম নাম্বারটা বলে দিতে হয় অথবা ছাইড়ে রাখতে হয়। এখন দেখো এটা আসলে যেহেতু রাখি নাই তাই আমাদের হয়েছে। এখন যদি আমরা দেই, দেখো ক্যারেক্টারে কি দেখাইতেছে, কিছু কি দেখাইতেছে, কিছুই দেখাইতেছে না, তাই না? তার মানে কি কিছু ঝামেলা হয়েছে, তাই না? কি ঝামেলা হয়েছে। এখন যদি আমরা কমা দিই, কমা দিয়ে কিছু একটা রাখি, ধরো যে এরকম রাখলাম, ঠিক আছে, আমরা আসলে ইনপুট দিলাম, তারপরে সমস্যা হইতেছে, তাই না? তো এখানে আমরা রাখবোই না, তখনও এরর দেখাইতেছে, তার মানে এরকম আমাদের আসলে দেখা যায় না। ধরো আমরা এখানে 8 রাখলাম সর্বোচ্চ, তখনও কিন্তু এই যে দেখো ইনপুটে আমাদের কি আসতেছে, কি আসতেছে, কি আসতেছে, তাই না? তার মানে আমাদের এখানে একটা ভুল হয়ে গেছে। কি একটা ভুল হয়েছে, আমরা যেটাই রাখি না কেন আসলে হইতেছে না। আমরা এখানে 5 দেই, 5-এ দেখো কি আসতেছে, ও আসতেছে। তার মানে -1 দিলে ও আসে কেন, এটা বলতে পারবা? -1 দিলে ও আসে কেন? আবার যদি আমরা রান দিই, এখন হলো র্যান্ডম ভ্যালু আসতেছে, ঝামেলা হয়ে যেতেছে, তাই না, ইন্ডেক্সিং এর ক্ষেত্রে।
এরকম ঝামেলা হয় কেন তোমরা বলতে পারবা? কারণ আমাদের ইন্ডেক্সিংটা নরমালি শুরু করতে হবে 0 1 2 3 আর এটা কত হবে 4। এখন এখানে দেখো যদি আমি সুন্দর মতো 1 বসাইতাম, ঠিক আছে 1 বসাইতাম, জাস্ট এখানে ধরো যে আমি 1 বসাইলাম, মাইনাসটা না বসে 1 বসাইলাম, জাস্ট এখানে যদি 1 বসাই ক্যারেক্টারে দেখো চলে আসতেছে। দেখো আমি 1 বসাইছি, 1 বসানোর কারণে আমরা জানি 0 1, ঠিক আছে, তার মানে 1 নাম্বার ঘরের এই জিনিসটা চলে আসছে। আমরা যদি এখানে 2 বসাই, আচ্ছা 4 বসাই, তাহলে 4 বসাইলে কত আসে দেখি। এখানে যদি 4 বসাই তাহলে এখানে দেখো কত আসে, 4 বসাইলে দেখো আসে ইউ। এই কারণে দেখবা যে আমাদের ইন্ডেক্সিং জিনিসটা ঠিক আছে, 0 1 2 3 4, তার মানে এখানে হলো জিনিসটা ঠিক আছে। তা আমাদের এইভাবে হলো ইন্ডেক্সিংটা হয়। আশা করি এটাও বুঝতে পারছো। আমরা যদি আবার একটু চলে যাই, ব্যাক করি, তো এটা আসলে আমাদের আছে, তার মানে এই জিনিসটা দিয়ে আমাদের এভাবে লেখা যাবে না, ঠিক আছে, বুঝতে পারছি। আমাদের সবসময় এভাবে ইন্ডেক্সিং করতে হবে। আমরা যদি সামনের দিকে যাই, অ্যারে ডাইমেনশন বা মাত্রা, ঠিক আছে, অ্যারে ডাইমেনশন বা মাত্রা জিনিসটা কি, আমরা একমাত্রিক ইউজ করছিলাম তাই না। ধরো যে ইন্টিজার রোমান ধরো 50, তার মানে আমরা বলতে পারবা যে এখানে উপাদান কয়টা আছে, এখানে উপাদান আছে 50টা, মানে এতগুলা রাখতে পারবো আর কি, উপাদান 50টি, তার মানে 50টা ঘর আমি রাইখে নিছি, তার মানে উপাদান কয়টা রাখতেছি 50টা, ঠিক আছে, যতগুলো এখানে লিখবো ততগুলো আসলে রাখতেছি। ওকে ওকে, সামনের দিকে যদি যাই, একমাত্রিক অ্যারের ক্ষেত্রে আমাদের একটাই, ঠিক আছে, একমাত্রিক অ্যারে, যেটা আমি আসলে কল করে দিছি n-1, তার মানে একমাত্রিক অ্যারে এরকম একটাতে চলতে থাকে। একমাত্রিক অ্যারে একটা মনে করো যে লাইনের সমান, ঠিক আছে। দ্বিমাত্রিক অ্যারের ক্ষেত্রে জিনিসটা একটু চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। দ্বিমাত্রিক অ্যারে কিভাবে লিখে, এই যে এরকম ফার্স্টে দেখো একটা সংখ্যা লিখতেছে, পরে আবার আরেকটা সংখ্যা, দুইটা ব্র্যাকেট ব্র্যাকেট আকারে, ঠিক আছে, দুইটা ব্র্যাকেট ব্র্যাকেট আকারে দেওয়া, ঠিক আছে। তার মানে এইটা বুঝাইতেছে রো আর এইটা বুঝাইতেছে কলাম, ঠিক আছে, রো আর কলাম, তার মানে দুইটা রো তিনটা কলাম, ঠিক আছে, দুইটা রো তিনটা কলাম। জিনিসটা অনেকটা এমন হইতে পারে, ধরো যে দুইটা রো না, তার মানে 1 2 3 4 5 6, ধরো এটা হলো আমাদের এতগুলা ডেটা, ঠিক আছে। দেখো এখানে একটা জিনিস দেখো, রো কয়টা, এখানে দেখো রো হইলো দুইটা, এটা হলো রো, রো কয়টা দুইটা, এই যে দেখো দুইটা রো। কলাম কয়টা, দেখো কলাম হইলো তিনটা, ঠিক আছে, কলাম হলো তিনটা, তাহলে এতগুলা ডেটা আর কি রাখা যায়। এখন একটা মজার বিষয়, দ্বিমাত্রিকের ক্ষেত্রে টোটাল উপাদান সংখ্যা দেখো এই দুইটার গুণফলের সমান, 3 দুগুণে 6, এতগুলা হইলো উপাদান সংখ্যা রাখা যায়। এতগুলা কি রাখা যায়, উপাদান সংখ্যা। দেখো তো উপাদান সংখ্যা এতগুলো আছে কিনা, এখানে একটা এখানে একটা এখানে একটা 3 3 6, তার মানে গুণ করলেই আমরা টোটাল উপাদান সংখ্যা কত সেগুলা পেয়ে যাব, ঠিক আছে। টোটাল উপাদান সংখ্যা কত, 6টা, ঠিক আছে, এটা আমরা মনে রাখবো, বুঝতে পারছি। এটা হলো দ্বিমাত্রিক। তো এটার উত্তর দাও তো কি হবে। এটার একটু উত্তর দাও কি হবে এটা, শেষ করে দিব, একটু বাকি আছে। একটু দেখি এটার ক নাম্বারটা, তার মানে এই যে দেখো দুইটার ক্ষেত্রে আছে, ঠিক আছে, দুইটার ক্ষেত্রে আছে, মার্ক 5, আর বাকি সবগুলাই কিন্তু এটা হলো একটা দ্বিমাত্রিক অ্যারের কি উদাহরণ। এই যে দেখো দ্বিমাত্রিক অ্যারের ইন্ডেক্সিং, দ্বিমাত্রিক অ্যারেতে কতগুলা থাকে n-1, একটা হলো রো আর একটা হলো কলাম বরাবর, ঠিক আছে, প্রত্যেকটার ভ্যালু কত কত বুঝায়। যদি আমি 0 0 বুঝাই, তার মানে 0 নাম্বার রো 0 নাম্বার কলামের, বুঝতে পারছি। আবার এটা যদি বলি এটা হলো ফার্স্টেরটা রো বুঝায়, পরেরটা কলাম বুঝায়, ঠিক আছে। এটা হলো দ্বিমাত্রিক অ্যারের ইন্ডেক্সিং। এটা হলো বহুমাত্রিক অ্যারে। বহুমাত্রিক অ্যারে এরকম ইউজ করা লাগতে পারে অনেক সময়, ধরো যে ইন্টিজার, ধরো তালহা, তালহা নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তালহা দিয়ে এরকম মনে করো যে ইউজ করলাম,
যে 3 4 আবার ধরো 5, ঠিক আছে? তার মানে ত্রিমাত্রিক হয়ে গেল তখন, তার মানে ত্রিমাত্রিক বানায় ফেলছে। এরকম আমরা চাইলেই অনেকগুলা মাত্রিক হয়, তার মানে এটা আসলে ত্রিমাত্রিক হয়ে গেল। বুঝতে পারছি? এইভাবে আমরা চাইলেই ডিক্লেয়ার করতে পারি। এখন একটা বিষয় দেখব, তো আমরা একটু প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। তো আমার একটা ক্লাসের মানে বৈশিষ্ট্য সেটা হলো যে পুরো ক্লাস শেষে আমরা একটা স্পেশাল চ্যালেঞ্জ দেই। যারা লাস্টের ক্লাস করছিলা তারা আসলে জানো যে একটা স্পেশাল চ্যালেঞ্জ থাকে, যে স্পেশাল চ্যালেঞ্জটা যারা পারো তাদের নামগুলো আমি আসলে লিখে দিই, ঠিক আছে? তাদের নামগুলো লিখি। তো পুরো ক্লাস জুড়ে যারা আসলে মনোযোগ দিছো তারা এই কোশ্চেনটা পারবা। তো এখনই ওই কোশ্চেনটা দিব। তো 2টা কোশ্চেন দেওয়া আছে আজকের ক্লাসে। তো যারা আগে দিতে পারবে অ্যান্সার, শুধুমাত্র তাদের মধ্যে থেকে 3 থেকে 5 জনের নাম আমি লিখবো আজকে। তো 2টা প্রশ্ন দেওয়া আছে, 2টা প্রশ্নই উত্তর করতে হবে, ঠিক আছে? একসাথে, ঠিক আছে? 2টা প্রশ্নের উত্তরই একসাথে করতে হবে। তো এটা একটু চেষ্টা করবা 2টাই যাতে একসাথে দিবা। কেউ একটা দিয়ে দিছো তার নাম লিখবো না, 2টাই উত্তর একসাথে দিতে হবে এবং 2টার উত্তরই সঠিক হইতে হবে। কে এই জিনিসটা পারবা, প্রথম 3 থেকে 5 জনের নাম হয়তোবা লিখবো। তো একটু চেষ্টা করো যাতে এটা তোমরা ভালোভাবে করে ফেলতে পারো। সবাই কি রেডি কিনা আমাকে একটু জানাবা। যদি রেডি হও তাহলেই আমি প্রশ্নটা তোমাদের সামনে দিব, ঠিক আছে? তোমরা কি রেডি? আমাকে একটু জানাবা। ওকে, তাহলে আমরা প্রশ্নটা দিয়ে দেই। দেখি তোমাদের মধ্যে থেকে কে কে প্রশ্নের উত্তরটা দিয়ে দিতে পারো, আমি তাদের নামগুলা লিখবো, ঠিক আছে? তো প্রশ্নটা তোমাদের সামনে দেওয়া হয়েছে, দেখি তোমরা আসলে কে কে পারো এটার উত্তরটা আসলে দিয়ে দাও। দেখি কে সবার আগে উত্তর দেয়। 2টারই উত্তর দিতে হবে একসাথে, তাদেরই নাম লিখবো শুধু। উম, আচ্ছা, ফারহানা আফরিন, ফারহানা আফরিন, আচ্ছা ফারহানা আফরিনেরটা ঠিক হয়েছে। ফারহানা, ঠিক আছে? ফারহানা ফার্স্টে উত্তর দিছে ঠিক। ফারহানা দিছো, দিছো। আহসান আহমেদ, আহসানও উত্তর ঠিক দিছো। আহসান, ঠিক আছে, আহসান উত্তর ঠিক দিছো। আহ, উম, ইসাম মাহমুদ, ঠিক আছে, ইসাম মাহমুদ, ঠিক আছে, ইসাম মাহমুদ ও ঠিক উত্তর দিছে। আর কে দিছ? ইসরাত সুলতানা, ঠিক আছে, ইসরাত সুলতানা, তানা ও উত্তর দিছে। আরেকজনের নাম শুধু লিখবো যে আসলে উত্তর দিছে, সঞ্জিদা আক্তার, ঠিক আছে, সঞ্জিদা আক্তার, ঠিক আছে, সঞ্জিদা, সঞ্জিদা আক্তার। যারা আসলে উত্তর সঠিক দিছো তাদের আসলে শুভকামনা, বাকি যারাও দিছো তারাও, তাদের জন্য শুভকামনা, কোনো সমস্যা নাই। এটার উত্তর হবে কোনো ফাংশন থেকে কিছু রিটার্ন করতে না চাইলে আমরা বলে দিছিলাম ভয়েড লিখে দিতে হয়। ভয়েড যদি রিটার্ন টাইপ আমি ভয়েড লিখে দিই তাহলে আর কোনো দরকার পড়ে না। এটা হলো টোটাল কত হবে, 4 × 5 × 6, তার মানে কত আসতেছে 120, ঠিক আছে? টোটাল উপাদান কত, 120। টোটাল এতগুলা লিখা যাবে, ঠিক আছে? যাদের নাম উঠছে তাদের জন্য শুভকামনা, ঠিক আছে? তোমরা আজকে স্টার্ট অফ টুডেস ক্লাস, আজকে এই 2টা প্রশ্নই তোমরা খুব মনোযোগ দিয়ে উত্তর দিয়ে ফেলতে পারছো, তার জন্য তোমাদের অসংখ্য অভিনন্দন, ঠিক আছে? তো মোটামুটি আমাদের আসলে ক্লাস আসলে শেষ, ঠিক আছে? তো আজকের মতো আমাদের যা যা দরকার মোটামুটি আমরা করে ফেলছি। আজকে আমরা ফাংশন করছিলাম,
অ্যারে পড়ছিলাম এবং এই দুইটা আসলে শেষ করছি। তো খুব ভালো হওয়ার কথা। তো একটা পরামর্শ দিব, সেটা হলো যে পরিশ্রম করলে সফলতা আসলে আসবেই। ঠিক আছে? পরিশ্রম করলে সফলতা আসবেই। তো চেষ্টা করবা যাতে পরিশ্রম যাতে করতে পারো। ঠিক আছে? এটা আসলে চেষ্টা করবা। তো যত পরিশ্রম করতে পারবা তত তোমাদের জন্য ভালো হবে। তো নেক্সট ক্লাসে আ আমাদের দেখা হবে। তো আসলে আমরা চেষ্টা করব যাতে আমাদের এই যে বিগত পড়াগুলা সেটা আসলে ভালো মতো যাতে করতে পারে। তো যাদের ২-১ টা ক্লাস মিস গেছে, বিগত ক্লাসগুলা করে ফেলো, রেকর্ডিংটা দেখে ফেলো। তাহলে তোমরা খুব সহজে দিয়ে ফেলতে পারবে এবং তোমাদের জন্য খুব সহজে তোমরা পার করতে পারবে। আজকে যারা ভালো করছো তাদের জন্য আবারও অসংখ্য শুভকামনা। তোমাদের সাথে আবারও নেক্সট কোনো ক্লাসে দেখা হবে। সেই সময়টুকু পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ।